একটা স্টেটমেন্ট সিতে বেসিক্যালি স্পেসিফাই করে যে আমরা প্রোগ্রামের মধ্যে কী ধরনের টাস্ক কম্পিউট করব, সেটা আমার একটা স্টেটমেন্ট স্পেসিফাই করে দেয়। আমি যেমন ধরুন একটা স্টেটমেন্ট লিখলাম, হয়তো প্রিন্টএফ আমি একটা স্টেটমেন্ট লিখলাম, আমরা এটাকে স্টেটমেন্ট বলেছি। প্রিন্টএফ লিখে হয়তো আমি এখানে তোমার ডিসিএসটি বলে একটা মেসেজকে ডিসপ্লে করছি। এটা আমার একটা স্টেটমেন্ট, সিতে এটাকে তোমার একটা স্টেটমেন্ট বলা হয়। এবার এই স্টেটমেন্টটা আমার প্রোগ্রামিং এনভায়রনমেন্টে বা আমার প্রোগ্রামে আমি বেসিক্যালি স্টেটমেন্টটা দিয়ে আমরা কোনো একটা টাস্ককে কম্পিউট করছি, তাই না? টু কম্পিউটিং দ্য টাস্ক, কী টাস্ককে আমরা কম্পিউটিং করছি, কম্পিউটিংয়ের টাস্ক না আমরা এই স্টেটমেন্টটাকে দিয়ে আমরা একটা কোনো মেসেজকে ডিসপ্লে করছি। তাহলে এটা আমার কাছে একটা টাস্ক, একটা কাজ আমার কাছে। সেই কাজটা কম্পিউট করতে গেলে আমি এখানে একটা স্টেটমেন্টের ব্যবহার করেছি। ঠিক আছে, তাহলে আমাদের 6 রকম টাইপের স্টেটমেন্ট আছে সিতে, 6 টাইপের স্টেটমেন্ট আছে। সেই 6 টাইপের কী কী স্টেটমেন্ট আছে সেই কনসেপ্টগুলো আমরা একটু দেখব। টাইপটা জাস্ট আমরা দেখব 6 টাইপ কী কী। না, ফার্স্ট টাইপটা হচ্ছে, প্রথম স্টেটমেন্টের টাইপটা হচ্ছে এক্সপ্রেশন স্টেটমেন্ট। এক্সপ্রেশন স্টেটমেন্ট কাকে আমরা এক্সপ্রেশন স্টেটমেন্ট বলবো সেটা আমরা দেখবো এক্সাম্পলের থ্রু দিয়ে। এক্সপ্রেশন স্টেটমেন্ট নাম্বার 2 আমি বলতে পারি লেবেলড স্টেটমেন্ট। লেবেলড স্টেটমেন্ট ডিফারেন্ট প্রোগ্রামিং এনভায়রনমেন্টে আমার ডিফারেন্ট স্টেটমেন্টের কাজে লাগে। যে আমার এরকম নয় যে একটা প্রোগ্রামিংয়ে তোমার সমস্ত রকমের স্টেটমেন্টই ব্যবহার হয়। কোনো প্রোগ্রামে এক্সপ্রেশন স্টেটমেন্ট লাগে, কোনো প্রোগ্রামে লেবেল স্টেটমেন্ট লাগে, আবার কোনো প্রোগ্রামে হয়তো এক্সপ্রেশন আর লেবেল স্টেটমেন্ট বোথ কম্বিনেশন দিয়ে আমাকে প্রোগ্রাম লিখতে হতে পারে। থার্ড হচ্ছে কম্পাউন্ড স্টেটমেন্ট। স্টেটমেন্ট নাম্বার 4 সিলেকশন স্টেটমেন্ট, যে স্টেটমেন্টের থ্রু দিয়ে আমরা কিছু সিলেকশন করতে পারি বা কিছু ডিসিশন নিতে পারি, দ্যাট ইজ আ সিলেকশন স্টেটমেন্ট। নাম্বার 5 ইটারেশন স্টেটমেন্ট। ইটারেশন স্টেটমেন্টের থ্রু দিয়ে আমরা কোনো একটা পার্টিকুলার টাস্ককে আমরা মাল্টিপল টাইমস আমরা অ্যাচিভ করতে পারি, আমরা ইটারেট করতে পারি, আমরা বারবার সেই কাজটাকে আমরা লুপে ফেলে ঘোরাতে পারি। দ্যাট ইজ দ্য ইটারেশন স্টেটমেন্ট। আর নাম্বার ইন্টিগ্রেশনটা একবার বলবেন স্যার, বলে আমি এই ইন্টিগ্রেশনটা কি? প্রত্যেকটা টাইপে আসবো, প্রত্যেকটা টাইপে আমরা আসবো। আর ফাইনালি হচ্ছে আমাদের জাম্প স্টেটমেন্ট। এই 6 রকমের স্টেটমেন্ট আমাদের সিতে আছে। ঠিক আছে, তো এই স্টেটমেন্টগুলো কি কাজ করে সেটা আমরা একটু কাজটা তো আমরা এখন পুরোপুরি জানতে পারবো না, কারণ আমি সেই স্টেটমেন্টে এখনও যাইনি। কারণ দেখুন, যেমন ধরো হয়তো ইফেল স্টেটমেন্ট, মানে যাকে আমরা সিলেকশন স্টেটমেন্ট বলে থাকি, বা ধরো হয়তো লুপ বা ফর লুপ বা হোয়াইল লুপ বা ডু হোয়াইল লুপ, তাকে আমরা ইটারেশন স্টেটমেন্ট বলা হয়। ঠিক আছে, লেবেল স্টেটমেন্ট গো টু দিয়ে আমরা জাম্প করতে পারি আমার সি এর একটা লাইন থেকে অন্য লাইনে। তো লেভেল স্টেটমেন্ট বা জাম্পিং স্টেটমেন্ট আছে, কম্পাউন্ড স্টেটমেন্ট আছে, এক্সপ্রেশন স্টেটমেন্ট, কিছু স্টেটমেন্ট সম্বন্ধে আমরা একটু জানবো। প্রথমেই হচ্ছে এক্সপ্রেশন স্টেটমেন্ট। ফার্স্ট টার্মটা হচ্ছে এক্সপ্রেশন স্টেটমেন্ট। এক্সপ্রেশন স্টেটমেন্ট, একটা এক্সপ্রেশন বলতে আমরা কি বুঝি, সিতে আমাদের এক্সপ্রেশন বলতে কি বোঝায়? সিতে আমরা এক্সপ্রেশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে যখন কোনো স্টেটমেন্টকে আমরা সেমিক্লোন দিয়ে টার্মিনেট করি, তখন সেই স্টেটমেন্টটাকে বলা হয় এক্সপ্রেশন স্টেটমেন্ট। কেমন, আমার কি কি এক্সপ্রেশন থাকতে পারে? ধরে নাও আমি যদি এরকম একটা স্টেটমেন্ট লিখি যে এক্স ইকুয়ালস টু 5, দিয়ে একটা সেমিক্লোন দিয়ে এটাকে শেষ করলাম, তো এটা কিন্তু একটা এক্সপ্রেশন যে আমি এক্সের মধ্যে 5টাকে ইনিশিয়ালাইজ করছি বা 5টাকে অ্যাসাইন করছি। এক্সের ভ্যালু কিন্তু এখন 5, দ্যাট ইজ দ্য এক্সপ্রেশন স্টেটমেন্ট। আমরা ভ্যালিড এক্সপ্রেশন স্টেটমেন্ট আর কি লিখতে পারি? ধরুন হয়তো আমার একটা ভেরিয়েবল হচ্ছে পি ইকুয়ালস টু আমি লিখছি ধরে নাও এ প্লাস বি স্টার সি সেমিক্লোন, এটা আমার একটা এক্সপ্রেশন। আমরা ধরে নাও হয়তো লিখছি এম স্টার ইকুয়ালস টু 2, তাহলে এম স্টার ইকুয়ালস টু 2 মানেই তো এম ইজ ইকুয়াল টু এম স্টার 2, যেটা আমরা অপারেটারে পড়েছিলাম, স্টার ইকুয়ালস টু, যাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হয়। তাহলে এটা হচ্ছে কিন্তু আমাদের আর একটা স্টেটমেন্ট, এক্সপ্রেশন স্টেটমেন্ট। এরকম ডিফারেন্ট টাইপের, যেমন ধরুন হয়তো লিখছি আমি যে প্রিন্ট এফ, আমি এখানে তোমার লিখলাম যে দ্য ভ্যালু অফ এক্স ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি ডবল কোটেশন কমা, তারপরে তোমার এক্সের ভ্যালুটাকে ডিসপ্লে করছি। এটাও কিন্তু একটা স্টেটমেন্ট, এটাও কিন্তু একটা এক্সপ্রেশন স্টেটমেন্ট। আবার ধরুন লিখলাম হয়তো যে এন প্লাস প্লাস সেমিক্লোন, এটা আমার একটা এক্সপ্রেশন স্টেটমেন্ট। আমি ধরুন হয়তো লিখছি হয়তো প্লাস প্লাস
এন, সেটা একটা এক্সপ্রেশন স্টেটমেন্ট। আবার ধরুন হয়তো আমি এটা কোনো ভ্যালুকে স্ক্যান করছি, স্ক্যান এফ পার্সেন্টেজ ডি, একটা কোনো ভেরিয়েবলের মধ্যে কোনো ভ্যালুকে হয়তো স্ক্যান করছি, অ্যাম্পারসেন্ট আই সাপোজ ফর এক্সাম্পল, আই না হয়ে এক্স ওয়াই জেড যা খুশি হতে পারতো। তাহলে আমরা যে স্টেটমেন্টগুলোকে আমরা টার্মিনেট করছি সেমিক্লোন দিয়ে, সেই ধরনের স্টেটমেন্টকে বলা হয় এক্সপ্রেশন স্টেটমেন্ট। আমার সিতে এই স্টেটমেন্টটা হচ্ছে খুব কমন আর হচ্ছে সিম্পল টাইপের স্টেটমেন্ট। আমি সাপোজ হয়তো এক দুটো নাম্বারের মধ্যে অ্যাডিশন করব, তাহলে সেক্ষেত্রে আমাকে একটা স্টেটমেন্ট লিখতে হয় এরকম সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, যেখানে এ আর বিটাকে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিই, বা আমি হয়তো প্রোগ্রামের মধ্যে এ আর বিটাকে হয়তো আমি স্পেসিফাই করে রাখলাম, আমার সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি করে আমি এর সাথে বি এর অ্যাডিশন করে আমি তাকে আবার সি এর মধ্যে স্টোর করলাম। তাহলে এটাও কিন্তু একটা স্টেটমেন্ট। কী ধরনের স্টেটমেন্ট? একটা এক্সপ্রেশন স্টেটমেন্ট। ওকে, তো আমরা এটা মাথায় রাখতে হবে যে যে কোনো এক্সপ্রেশন স্টেটমেন্ট, যে কোনো এক্সপ্রেশন স্টেটমেন্ট আমার কিন্তু টার্মিনেট করবে সেমিক্লোন দিয়ে। যেমন কি কোনগুলো টার্মিনেট করে না সেমিক্লোন দিয়ে? যেমন ধরুন আমি একটা ফাংশনকে ডিফাইন করছি, ভয়েড মেন, ভয়েড মেন লেখার পর দেখো আমরা এরকমভাবে ওপেনিং ক্লোজিং দিয়ে ব্র্যাকেটটা স্টার্ট করি, তার ভেতরে আমাদের কিছু কোড লেখা থাকে। তাহলে আমি কিন্তু ভয়েড মেনকে কিন্তু কোনো স্টেটমেন্ট বলতে পারবো না, ভয়েড মেনটাকে কিন্তু আমি কোনো এক্সপ্রেশন স্টেটমেন্ট বলতে পারবো না। সেটা আমার একটা স্টেটমেন্ট, কিন্তু সে কোনো এক্সপ্রেশন স্টেটমেন্ট নয়। সি এর প্রত্যেকটা লাইনই হচ্ছে এটা করে স্টেটমেন্ট, কিন্তু আমার যেগুলো এক্সপ্রেশন স্টেটমেন্ট তারা কিন্তু তোমার সেমিক্লোন দিয়ে টার্মিনেট হবে, আর সেই এক্সপ্রেশন স্টেটমেন্ট দিয়ে আমরা প্রোগ্রামিংয়ে একটা পার্টিকুলার কোনো টাস্ককে কম্পিউট করতে পারবো। আমার দেখো এই প্রত্যেকটা স্টেটমেন্ট কিন্তু এটা করে টাস্ককে কম্পিউট করছে। এক্স ইজ ইকুয়াল টু 5 কী টাস্ক কম্পিউট করছে? না 5টাকে এক্সের মধ্যে অ্যাসাইন করছে। আমার সেকেন্ড দেখো টাস্কটা কি না পি ইজ ইকুয়াল টু এ প্লাস বি স্টার সি, আমি হয়তো বির সঙ্গে সিটাকে মাল্টিপ্লাই করে তার সঙ্গে হয়তো আমি এটাকে অ্যাডিশন করবো, দিয়ে পি এর মধ্যে স্টোর করবো। আমার কিন্তু এটা একটা টাস্ক কম্পিউট করছে। আবার দেখো 3 নাম্বার আমরা কী করেছি, এম স্টার ইকুয়ালস টু 2, মানে এম ইজ ইকুয়াল টু এম স্টার 2, আমি এম এর সাথে 2টাকে মাল্টিপ্লাই করে আবার এম এর মধ্যেই স্টোর করছি, এটাও কিন্তু আমার কাছে একটা টাস্ক। আবার দেখো নাম্বার 4-এ হচ্ছে আমরা কোনো একটা প্রিন্ট টেপের থ্রু দিয়ে একটা কোনো ভ্যালুকে ডিসপ্লে করছি, এক্সের ভ্যালুকে ডিসপ্লে করছি, এটাও কিন্তু আমার কাছে একটা টাস্ক। আবার দেখো আমি এন প্লাস প্লাস করেছি, আমি এনটাকে এক ইনক্রিমেন্ট করেছি, এটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর প্লাস প্লাস। আবার দেখো আমি 6-এ লিখেছি প্লাস প্লাস এন, এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট অপারেটর, আর এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর। এটা পরে ইনক্রিমেন্ট হয় আর এটা আগে ইনক্রিমেন্ট হয়। এই প্লাস প্লাস আর আগে প্লাস প্লাস আর পরে প্লাস প্লাসে কিন্তু ডিফারেন্সটা আমরা দেখেছি আমরা ডিফারেন্ট প্রোগ্রামিংয়ের থ্রু দিয়ে। নাম্বার 7 হচ্ছে স্ক্যান এফ। স্ক্যান এফ দিয়ে আমরা কোনো ভ্যালুকে স্ক্যান করতে পারি ইউজারের কাছ থেকে, বা কোনো ভ্যালুকে আমরা রিড করতে পারি বা ইনপুট নিতে পারি ইউজারের থেকে। তাহলে স্ক্যান এফ দিয়েও কিন্তু আমরা কোনো পার্টিকুলার টাস্ক কম্পিউট করি আমাদের প্রোগ্রামিং এনভায়রনমেন্টে। তার জন্য কিন্তু স্ক্যানএপটা হচ্ছে একটা এক্সপ্রেশন স্টেটমেন্ট, আর প্রত্যেকটা স্টেটমেন্ট দেখো তোমার সেমিক্লোন দিয়ে দেখো তোমাকে শেষ করতে হচ্ছে। আর লাস্ট হচ্ছে আমাদের কোনো একটা কোনো অ্যাডিশন পারফর্ম করবো, আমি লিখছি সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি। তো এরকম আমার কয়েকশো স্টেটমেন্ট থাকতে পারে। আমার যেমন প্রোগ্রামিং রিকোয়ারমেন্ট, আমার প্রোগ্রামে যে ধরনের প্রবলেমকে আমাকে সলভ করতে হবে তার উপরে কিন্তু আমার স্টেটমেন্টগুলো ভ্যারি করবে, তারপরে আমার স্টেটমেন্টগুলো ভ্যারি করবে। ঠিক আছে, তো দ্যাট ইজ দ্য এক্সপ্রেশন স্টেটমেন্ট। আমরা এই প্রত্যেকটা স্টেটমেন্টকে কিন্তু আমরা প্রোগ্রামিংয়ে এক্সটেন্সিভলি ব্যবহার করে আমরা কাজ করতে পারি। ওকে, প্রত্যেকটা স্টেটমেন্ট কিন্তু ভ্যালিড, এরা প্রত্যেকটা হচ্ছে ভ্যালিড এক্সপ্রেশন স্টেটমেন্ট, প্রত্যেকটা কিন্তু ভ্যালিড, প্রত্যেকটা হচ্ছে ভ্যালিড। ওকে, তাহলে বোঝা গেল কাকে আমরা এক্সপ্রেশন স্টেটমেন্ট বলছি, কাকে আমরা এক্সপ্রেশন স্টেটমেন্ট বলছি, সবার বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, মানে স্যার আমরা অপারেটর ম্যাক্সিমাম যেগুলো পড়েছি ওইগুলোকে দিয়ে আমরা কাজ করছি। হ্যাঁ, ওইগুলোকে দিয়ে আমরা কাজ করছি, ওগুলোকে দিয়ে আমরা কাজ করছি। হ্যাঁ, ওগুলি হচ্ছে আমাদের এক্সপ্রেশন স্টেটমেন্ট। কিন্তু যদি আমি একটা এরকম ভেরিয়েবল ডিক্লারেশন লিখি যে ইন্টিজার আই, তাহলে সেটা কিন্তু আমার কোনো এক্সপ্রেশন স্টেটমেন্ট নয়, সেটা কিন্তু একটা ডিক্লারেশন। আমি জাস্ট ডিক্লেয়ার করলাম যে আমার আইটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, এটা কিন্তু ডিক্লারেশন, এটা কিন্তু নট এ স্টেটমেন্ট। ওকে, তো এরকম এগুলোকে কিন্তু আমরা ইনভ্যালিড বলতে পারি। ইন্টিজার আইটা কিন্তু একটা ইনভ্যালিড স্টেটমেন্ট। ওকে, মানে ইনভ্যালিড এক্সপ্রেশন স্টেটমেন্ট। ইন্টিজার i = 5 বা যে কোনো একটা ইন্টিজার নাম্বার দিলে ওটা তারপর হ্যাঁ, তখন সেটা এক্সপ্রেশন হয়ে যাবে। হ্যাঁ, তখন সেটা এক্সপ্রেশন স্টেটমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তখন সেটা এক্সপ্রেশন স্টেটমেন্ট হয়ে যাবে। নাম্বার 1 হচ্ছে এক্সপ্রেশন স্টেটমেন্ট। আমরা এরপরে দেখব আমাদের সেকেন্ড টাইপের যে স্টেটমেন্টটা আছে তার নাম হচ্ছে লেবেল স্টেটমেন্ট। দেখো সেকেন্ড টাইপটা ছিল আমাদের লেবেল স্টেটমেন্ট। আমরা এখন লেবেল স্টেটমেন্টের কনসেপ্ট আমরা দেখব, তার এক্সাম্পল দেখব বা কনসেপ্ট দেখব, আর এগুলো সম্বন্ধে পরে আমরা ডিটেলসে আবার পড়ব। লেবেল স্টেটমেন্টটাকে আমরা যা থ্রু দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি তার নাম হচ্ছে গো টু। খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, সেটা হচ্ছে গো টু। আমরা আগে লেবেল স্টেটমেন্টটাকে ফার্স্টে একটু দেখি। লেবেল স্টেটমেন্ট
এই কনসেপ্ট আমরা প্রোগ্রামিং দিয়ে দেখবো, এই কনসেপ্ট আমরা প্রোগ্রামিং দিয়ে বুঝবো আমরা। খুব খুব ইন্টারেস্টিং এটা কনসেপ্ট। ধরে নাও আমরা একটা স্টেটমেন্ট আমার এরকম ধরে নাও আছে, হয়তো ভয়েড মেন, একটা মেন ফাংশন রয়েছে। মেন ফাংশনের মধ্যে ধরো আমি এখানে একটা প্রিন্টএফ লিখেছি। প্রিন্টএফ হয়তো প্রথমে একটা মেসেজকে ডিসপ্লে করেছি যে কম্পিউটার বলে একটা মেসেজকে ডিসপ্লে করেছি প্রথম প্রিন্টএফ লিখে। তাহলে প্রিন্টএফ দিকে আমি কম্পিউটার লেখা মানে হচ্ছে কম্পিউটারটা আমার আউটপুট স্ক্রিনে ডিসপ্লে করবে, সেটা আমরা সবাই জানি। আর তারপরে আমার আরেকটা প্রিন্টএফ লেখা আছে, সেটা হচ্ছে সায়েন্স, ওকে, সেমিক্লোন। তারপরে আমার আরেকটা প্রিন্টএফ লেখা আছে এখানে, প্রিন্টএফ লেখা আছে এখানে যে টেকনোলজি, টেকনোলজি। এই তিনটে আমার মেসেজ ডিসপ্লে আমরা করেছি আমার একটা প্রোগ্রামের মধ্যে। এটা ধরুন একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামটা তোমার তিনটে মেসেজকে ডিসপ্লে করছে, কম্পিউটার, সায়েন্স, টেকনোলজি। আমি তো এখানে কোনো স্ল্যাশ এন, আমি এখানে দেখো স্ল্যাশ এনটাকে যোগ করে দিলাম, তাহলে আমাকে কিন্তু তিনটে লাইনে আমাকে কম্পিউটার, সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা আমাকে তিনটে লাইনে সেপারেটলি আমাকে দেখাবে। এটা ঠিক। এবার আমি চাইছি যে এই তিনটে প্রিন্টএফের মাঝখানে একটা লেবেল স্টেটমেন্টকে আমরা অ্যাড করব। একটা লেবেল স্টেটমেন্টকে আমরা তিনটে মাঝখানে আমরা অ্যাড করব। আমি এখানে লেবেল স্টেটমেন্টটাকে অ্যাড করার জন্য আমরা যে কনসেপ্টটা ইউজ করতে পারি সিতে, তার নাম হচ্ছে গো টু স্টেটমেন্ট। গো টুটা আমরা পরে পড়বো, গো টু স্টেটমেন্ট সম্বন্ধে আমরা পরে আসবো। এটা কিন্তু এক ধরনের লেবেল স্টেটমেন্ট, গো টু স্টেটমেন্ট। আমি এখানে লিখলাম গো টু, একটা লেভেলের নাম দিলাম, লেভেলটার নাম দিলাম হয়তো তোমার যে L1, লেভেলটা তোমার নাম দিলাম L1 দিয়ে সেমিক্লোন দিয়ে আমি এখানে শেষ করে দিলাম। প্রিন্টএফ কম্পিউটার লেখার পর আমি কি লিখেছি, গো টু L1, মানে আমি এখন চাইছি প্রিন্টএফ কম্পিউটারটাকে ডিসপ্লে করার পর আমি এখন চাইছি যে L1-এ যেতে। গো টু L1 মানে কি, যে L1-এ চলো। আর সেই L1টাকে আমি যেখানে খুশি মেনশন করতে পারি আমার রিকোয়ারমেন্ট ওয়াইজ। যদি আমি L1টাকে এখানে মেনশন করে দিই যে আমার যখন যখন শেষ হচ্ছে প্রোগ্রামটা, আমি সেখানে L1টাকে মেনশন করে একটা কোলন দিলাম। এটা কিন্তু সিনট্যাক্স, যে আমি এখানে গো টু L1 লিখেছি, আর আমার লেভেলটাকে আমি যেখানে স্পেসিফাই করব সেই লেভেলটার নামটা লেখার পর আমাকে একটা কোলন দিতে হবে, একটা কোলন দিতে হবে। আর গো টু L1 লিখে আমি দেখো শেষ করে দিয়েছি। তাহলে আমার কাছে এইটা হচ্ছে লেভেল স্টেটমেন্ট, আমার কাছে এইটা হচ্ছে লেভেল স্টেটমেন্ট। তাহলে এখন কি হয়ে গেল, প্রোগ্রামটা কিন্তু এখন পুরোপুরি কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে গেল মানে হচ্ছে যে আমার এখন প্রোগ্রামের এক্সিকিউশন স্টার্ট হয়েছে ভয়েড মেন থেকে। ভয়েড মেনের পরে নেক্সট স্টেটমেন্ট কি আছে, প্রিন্টএফ কম্পিউটার। আমাকে আউটপুট স্ক্রিনে, ধরো নাও এটা তোমার আউটপুট স্ক্রিন, এটা ধরো নাও তোমার আউটপুট স্ক্রিন। তোমার আউটপুট স্ক্রিনে এখানে তোমাকে ফার্স্টই দেখিয়েছে কম্পিউটার, তোমাকে ফার্স্টই দেখিয়েছে কম্পিউটার। দেখানোর পর কম্পাইলার যখনই দেখছে গো টু L1, তখন কিন্তু কম্পাইলার এখান থেকে ও কিন্তু L1-এ যাওয়ার জন্য সে কিন্তু এখন তার টার্গেট ফিক্স করে নিয়েছে, যে এখানে ইউজার লিখেছে গো টু L1, মানে কম্পাইলার কিন্তু এখন L1-এ শিফট করবে বা L1-এ সে কিন্তু এখন জাম্প করবে। তাহলে সে কী করে L1-এ জাম্প করবে, তো L1টা কোথায় আছে সে দেখতে পাচ্ছে, তখন প্রতিটা লাইনকে সার্চ করছে। এই লাইনটাকে সার্চ করে দেখলো যেখানে কি L1 কোলন লেখা আছে, না। তার পরের লাইনে গেল, এখানে কি L1 কোলন লেখা আছে, না। তার পরের লাইনে গিয়ে দেখছে যে এখানে L1 কোলন লেখা আছে। তাহলে আমার কিন্তু কন্ট্রোলটা গো টু L1টাকে এক্সিকিউট করার পর এখান থেকে তোমার কিন্তু শিফট করে বা জাম্প করে চলে আসছে L1-এর কাছে। L1-এ গিয়ে কি দেখতে পাচ্ছে না, আমার প্রোগ্রামটা সেখানে শেষ। তাহলে কি আমার এই সায়েন্স আর টেকনোলজি কি এক্সিকিউশন হবে, বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি কি আমার ডিসপ্লে হবে আউটপুট স্ক্রিনে? বলো হবে কি না? সায়েন্স অ্যান্ড টেকনোলজি কি আমার ডিসপ্লে হবে আউটপুট স্ক্রিনে যদি আমি গো টু L1 করি? আর L1টাকে যদি আমি আমার প্রোগ্রামের লাস্ট স্টেটমেন্টে গিয়ে যদি আমি তোমার ওখানে যদি আমি তাকে যদি অ্যাড করে রাখি, তাহলে আমার নিশ্চয়ই সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা আমার আর ডিসপ্লে হবে না, হবে না। এবার ধরে নাও এই L1টাকে ধরে নাও হয়তো আমি এখানে দিয়েছি, আমি L1টাকে ধরে নাও হয়তো আমরা এখানে লিখেছি L1 কোলন। তাহলে এখন কি আউটপুট পাবো আমরা আমার প্রোগ্রামটা থেকে, কি আউটপুট পাবো? টেকনোলজি। তাহলে কম্পিউটার তো পাচ্ছি, কম্পিউটার তো পাচ্ছি। দেখো সায়েন্সটা হয়তো আমরা ওভারলুক করে বেরিয়ে যাব, কারণ কি না, কম্পাইলার যখনই দেখবে গো টু L1 সে কিন্তু L1-এ জাম্প করবে। তাহলে L1-এ গিয়ে কী পাচ্ছি, প্রিন্টএফ টেকনোলজি। তাহলে কিন্তু আমাকে সায়েন্সটা ডিসপ্লে না করে আমাকে কিন্তু ডিসপ্লে করছে টেকনোলজি। টেকনোলজি ডিসপ্লে করলো, তার পরের লাইনে কী পাচ্ছ, তার পরের লাইনে দেখো তোমার কিন্তু প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। ঠিক আছে,
তো আমরা এইভাবে কিন্তু আমরা লেবেল স্টেটমেন্টটাকে অ্যাড করতে পারি। তাহলে দেখো আমি একটা লেবেল স্টেটমেন্ট কেন বলছি না, L1টা হচ্ছে একটা লেবেলের নাম। এবার তুমি বলবে একবার বলবেন একটু স্যার ব্যাপারটা, গো টু দিয়া কি স্যার ওটাকে জাম্প হয়ে যাচ্ছে জাম্প গো টু করছি, দেওয়ার হ্যাঁ জন্য? জাম্প করছি, তো আলটিমেট আমরা জাম্প করছি। আমরা প্রোগ্রামিংয়ের প্রোগ্রামিংয়ের একটা লাইন থেকে অন্য যে কোনো লাইনে আমরা জাম্প করতে পারি যে স্টেটমেন্টের হেল্প নিয়ে, তার নামই হচ্ছে লেবেল স্টেটমেন্ট বা গো টু। তার একটা এক্সাম্পল হচ্ছে গো টু। গো টু দিয়ে আমরা একটা লাইন থেকে অন্য লাইনে আমরা জাম্প করতে পারি। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখবো গো টু কীভাবে কাজ করছে, একটু প্র্যাকটিক্যালি জাম্প দেখবো। করার দরকার কি স্যার আমাদের? আমার আমরা জাম্প একটু করার কোড দরকার তো আছে, লিখবো না? বলবো কি দরকার বলবো। আমরা অনেক সময় আমরা এটা চাই যে আমি হয়তো কিছু একটা পার্টিকুলার কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমরা হয়তো পার্টিকুলার কোনো স্টেটমেন্টকে এক্সিকিউট করব, তখন আমাকে জাম্প করতে হবে। তখন আমাকে সেই তার পরের স্টেটমেন্টগুলো আমাকে এক্সিকিউট না করে আমাকে জাম্প করতে হতে পারে। সেই জাম্পিংটা করার জন্য আমরা কিন্তু গো টু ইউজ করি। এটা আমাদের ডিফারেন্ট প্রোগ্রামিং রিকোয়ারমেন্টে আমরা পড়বো যে অনেক সময় আমার হয়তো প্রোগ্রামিংয়ের মধ্যে কিছু লাইন আছে, সেই লাইনটাকে হয়তো আমরা এক্সিকিউট করতে চাইছি না, আমি জাম্প করে হয়তো বেরিয়ে যাব, আমাকে জাম্প করতে হতে পারে, আমাকে জাম্প করতে হবে। এরকম অনেক পিকুলার টাইপের প্রবলেম আছে, যেমন ধরুন হয়তো আমরা প্রাইম নাম্বারের একটা যদি কোনো প্রোগ্রামিং করি, আমরা এখন সেটা আসেনি কারণ সেটা লুপ না পড়লে আমরা বলতে পারবো না প্রাইম নাম্বারের প্রোগ্রামিং, যে আমি কিবোর্ড থেকে নাম্বারকে ইনপুট দেবো, আমার প্রোগ্রামটা বলে দেবে সেই নাম্বারটা প্রাইম নাম্বার না নট প্রাইম নাম্বার, মানে যাকে আমরা মৌলিক সংখ্যা বলি। তো তার জন্য কিন্তু আমাকে কিছু স্টেটমেন্টকে আমাকে হয়তো জাম্প করতে হতে পারে কোনো কোনো সময়। তো আমাদের জাম্পিংয়ে কিন্তু দরকার আছে। তো কখন দরকার সেটা আমরা তো সিচুয়েশন বলবে আমাকে কখন দরকার, কিন্তু আমরা এখন দেখছি যে কেমন করে জাম্প করতে হয়, সেই ওকে। কনসেপ্টটা আমরা এখন শিখে রাখছি যে কেমন করে জাম্প করতে হয়। তাহলে আমরা এই কনসেপ্টটাকে যদি একটা প্রোগ্রামিংয়ের থ্রুতে দেখাই, ধরুন এখানে প্রিন্টে আছে হ্যালো ওয়ার্ল্ড, সাপোজ থাক, যেটা আছে থাক। আমি তারপরে হয়তো আমি আবার একটা প্রিন্টেপ এখানে লিখবো। আমি এরপরে আবার এইটাকে আমি কপি করে নিচ্ছি প্রিন্টেপটাকে, যে আমি কম্পিউটার সায়েন্স এগুলো আমি তারপরে লিখবো। আমি ধরুন এখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড না লিখে এখানে ধরুন হয়তো লিখলাম আমি কম্পিউটার, ঠিক আছে। আমি এখানে ধরুন তোমার লিখছি কম্পিউটার। তারপরে স্টেটমেন্টটা ধরে নাও হয়তো আমি আবার প্রিন্টেপটাকে কপি করলাম, প্রিন্টেপটাকে কপি করে ধরে নাও আমি এখানে তোমার লিখছি হয়তো সায়েন্স, ঠিক আছে। এবার এই হ্যালো ওয়ার্ল্ডের পরে আমি ধরে নাও এখানে তোমার দিয়েছি গো টু L1। তুমি বলবে যে স্যার আমাকে L1ই লিখতে হবে, তুমি L1 না দিতে একটা কাজ করো না, তুমি এখানে লেখো সৌমিক, ঠিক আছে। তুমি এখানে লেখো সৌমিক, ওকে। এবার তুমি চাইছো যে সৌমিক, তোমার কিন্তু লেভেলটার নাম কিন্তু সৌমিক, এখন তুমি সৌমিকটাকে তুমি এখানে দিয়ে দিয়েছো, তুমি এখন সৌমিকটাকে এখানে দিয়ে দিয়েছো সৌমিক কোলন। তাহলে প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড প্রথমে ডিসপ্লে করছে, তারপরে দেখো গো টু সৌমিকে চলে যাচ্ছে, মানে লাভ তখন জাম্প করছে কোথায়, সৌমিক লেভেলে জাম্প করছে। তাহলে সৌমিক লেভেলে কি আছে, রিটার্ন 0 করে আমার দেখো কোডটা শেষ করা আছে। তাহলে আমাকে তো তার মানে কি আউটপুট আসবে, এই কোডটাকে রান করলে কি আউটপুট আসবে, শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড আসবে, শুধু হ্যালো ওয়ার্ল্ড আসবে। তো দেখো আসছে কি না, আসছে হ্যালো ওয়ার্ল্ড। এবার তুমি বলছো যে আমি এই সৌমিকটাকে হ্যাঁ স্যার। এখানে না দিয়ে আমি সৌমিকটাকে এখান থেকে কাট করে ধরে নাও আমি হয়তো সায়েন্সের আগে দিলাম, যেখানে আমি সায়েন্সটাকে ডিসপ্লে করেছি তার আগে দিলাম, ঠিক আছে। তাহলে সায়েন্সটা এলো না কেন স্যার? সায়েন্সটা তো সায়েন্সটা কি করে আসবে, আমার তো জাম্প করবে, আমার তো জাম্প করে তো সায়েন্সের ওখানে যাচ্ছে। জাম্প তো জাম্প তো করলো কম্পিউটার জাম্প করে সায়েন্সটা তো আসার কথা না স্যার। আমি তো রিটার্ন জিরোর ওখানে তোমার তো দিয়েছিলাম সৌমিকটাকে তখন, আমি তো তখন তো রিটার্ন জিরোতে তোমার ও কোথায় দিয়েছিলাম, সৌমিকের এখানে আমি তোমার রিটার্ন জিরোতে তোমার সৌমিকটাকে দিয়েছি, এখন তোমার কোথায় দিলাম সৌমিকটাকে, সায়েন্সের এখানে। তাহলে আমার এখন দেখো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে, গো টু সৌমিকে জাম্প করছে, দিয়ে আমাকে সায়েন্স দেখাচ্ছে, তাহলে মাঝখান থেকে তোমার কম্পিউটার মেসেজটা কিন্তু আর ডিসপ্লে করলো না, তাই তো। তাহলে এক্ষেত্রে আমার কি আউটপুট আসবে, হ্যালো ওয়ার্ল্ড তারপরে কি আসবে, সায়েন্স। দেখো আসছে কি না, কিন্তু আমি এখানে একটা স্ল্যাশ এন দিলে তবে লাইন বাই লাইন আসবে, আমি এখানে স্ল্যাশ এন দিয়ে দিই, তাহলে লাইনটা আমি চেঞ্জ বুঝতে পারবো। এবার দেখো আমি রান করছি, এসছে হ্যালো ওয়ার্ল্ড আর সায়েন্স। হুম, ঠিক আছে। এবার ধরে নাও এই শ্রমিকটাকে আমি এখান থেকে কাট করে নিলাম, কাট করে নিয়ে আমি তোমার এই রিটার্ন জিরোর এখানে দিচ্ছি শ্রমিকটাকে, আর গো টু শ্রমিকটাকে আমি এখান থেকে কাট করে নিয়ে আমি প্রথম প্রিন্টেপের আগে লিখছি, আগে এখানে দিচ্ছি। তাহলে বলো তো আমার এই কোডটা কি আউটপুট দেবে, এই কোডটা আমার কি আউটপুট দেবে, কিছুই আউটপুট দেবে না। কারণ আমি প্রথম লাইনেই কম্পাইলারকে বলছি যে কম্পাইলার তুমি শ্রমিকের কাছে চলো, সে কিন্তু খুঁজছে কোথায় শ্রমিক আছে, সে দেখতে পাচ্ছে যে একবারে লাস্ট লাইনে রিটার্ন জিরো থেকে শ্রমিক আছে। তাহলে মাঝখান থেকে আমার দেখো মাঝখানে তিনটে প্রিন্টএফ কিন্তু এক্সিকিউট করলো না, তাহলে আমার কিন্তু এটা রান করবে কোডটা, কিন্তু রান করে আমাকে কিন্তু কোনো আউটপুট শো করবে না। দেখো শো করছে কিছু, দেখো কিছু শো করছে না, ঠিক আছে। তাহলে গো টু দিয়ে আমরা আলটিমেট কি বুঝতে পারলাম, যে গো টু দিয়ে আমরা
একটা স্টেটমেন্ট থেকে অন্য কোনো স্টেটমেন্টে আমরা জাম্প করতে পারি, তাই তো? ইয়েস অর নো? করতে পারছি তো? জাম্প করতে পারছি তো আমরা? হ্যাঁ স্যার। তাহলে আমরা অনেক সময় এই গোটুটাকে আমরা বলি, দেখো আমি কি জাম্প করছি, জাম্পটা যখন করছি তখন কি আমরা কোনো কন্ডিশনের উপর ডিপেন্ড করে জাম্প করছি? না, কোনো কন্ডিশন নেই কিন্তু। আমার কিন্তু আনকন্ডিশনাল জাম্প, আনকন্ডিশনাল জাম্প, আমরা কিন্তু কোনো কন্ডিশনের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা জাম্প করছি না, আমরা কোনো উইদাউট এনি কন্ডিশনস কিন্তু আমি জাম্প করছি। তার জন্য তোমার গোটুটাকে বলা হয় অনেক সময় যে আনকন্ডিশনাল জাম্পিং স্টেটমেন্ট। স্যার এটাকে স্যার যে সে গো টু স্যার যেটা দিয়েছেন সৌমিক, হুম, ওইটা স্যার যদি ডবল করে যদি করা যায় স্যার তাহলে স্যার কি হবে? ডবল করে মানে বলো তুমি মানে কি? কোনো জায়গায় দুবার মানে কোনো জায়গায় দুবার ধরে দেওয়া রয়েছে, হয়তো হয়তো আপনি হ্যালো ওয়ার্ল্ডের কাছে একবার দিয়েছেন, তারপরে কম্পিউটার একবার দিয়েছেন। না, আমি তো তো তোমার ধরো সেটা আমার তো একটা টার্গেট থাকবে যে আমি কোথায় জাম্প করবো, আমার তো আর আমি যখন আমরা জাম্প করি তখন কি আমরা তোমার একসঙ্গে কি তোমার দু জায়গাতে জাম্প করতে পারি? না স্যার দুটো নয়, আমরা স্যার যদি এরকম যদি কিছু হয়। এবার তুমি বলছো, এবার ধরুন আমি আমি আরেকটা কনসেপ্ট দেখাচ্ছি, আমি আরেকটা কনসেপ্ট দেখাচ্ছি এখানে। সাপোজ ধরুন আমি তোমাকে বললাম যে এই মেসেজটা কম্পিউটার মেসেজটাকে তোমাকে বললাম যে 10 বার ডিসপ্লে করতে হবে স্ক্রিনে, ঠিক আছে? কম্পিউটার মেসেজটাকে তোমাকে 10 বার ডিসপ্লে করতে হবে স্ক্রিনে। তাহলে তোমাকে তো তার তার উপায় কি? আমি তোমাকে ধরুন বলেছি যে একটা প্রোগ্রাম লেখো, যে প্রোগ্রামটা তোমার এই কম্পিউটার মেসেজটা তোমার স্ক্রিনে 10 বার ডিসপ্লে করবে। তখন তুমি কীভাবে সেই কাজটাকে অ্যাচিভ করবে? তোমার এই কম্পিউটার মেসেজ তোমার স্যার স্ক্রিনে 10 বার লিখবো। 10 বার লিখবো, ভালো অ্যান্সার, দশ আরেকটা বার উপায় লিখবো। স্যার লুপ বানাবো। নাহলে একটা লুপ আরেকটা উপায় বানাবো। হচ্ছে লুপ বানাবো। আমি তোমাকে বললাম যে তোমাকে দশ লুপ বার প্যাটার্ন নিতে স্যার। তোমাকে 10 বার লিখতেও আমি তো দেখাইনি, তার জন্য তো বলছি। আমি তোমাকে বললাম যে তোমাকে আমি 10 বার লিখতেও দেবো না, আমি তোমাকে লুপও বানাতে দেবো না, ঠিক আছে? যে উইদাউট ইউজিং, আমরা উইদাউট ইউজিং রাইটিং দ্য প্রিন্টএফ স্টেটমেন্ট 10 টাইমস অর উইদাউট ইউজিং এনি লুপ, কারণ আমরা লুপ জানি না, যে আমি কোনো লুপের কনসেপ্ট জানি না আমরা এখন। তাহলে আমরা এই কম্পিউটার মেসেজটাকে আমি, বানানো হবে স্যার। হ্যাঁ, ফাংশন বানানো যাবে। আমরা এখন ফাংশন ধরনের জানি না, আমি এখন আমরা এখন শিখলাম গোটু কনসেপ্টটা শিখেছি, ঠিক আছে? তাহলে গোটু দিয়ে আমি কেমন করে আমার এই কম্পিউটার মেসেজটাকে আমি 10 বার ডিসপ্লে করতে পারবো? তার কি প্রসিডিওর দেখো, তার জন্য আমাদেরকে কপি পেস্ট করে স্যার। না কপি পেস্ট করতে আমাকে 10 বার লিখতেই হবে। ইফ এলস দিয়ে আমরা কাজটাকে আমরা অ্যাচিভ করতে পারি। আমি এখানে কি করছি, আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 1, ওকে? আয়ের মধ্যে আমি 1টাকে স্টোর করলাম। আমরা কিন্তু এখন ইফেলসও পড়িনি, কিছুটা হলেও পড়িনি। ইফেলস তো আমরা পড়বো, কিন্তু গোটুর সাথে দিয়ে গোটুকে দিয়ে যে এত কাজ করানো যায়, তো তার জন্য আমি এখানে গোটুর একটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি, যে আমরা গোটুটাকে আমরা কিন্তু কাজে লাগিয়ে আমরা কিন্তু লুপেরও কিন্তু আমরা কাজ করতে পারি, মানে গোটুর ইউজ করে কিন্তু আমরা লুপেরও কাজ করতে পারি। আমি তার একটা এক্সাম্পল দেখাচ্ছি, এটা যে আই ইজ ইকুয়াল টু 1, আমার একটা ভেরিয়েবল আছে আই, তার ভ্যালুটা হচ্ছে 1 ইনিশিয়ালি। আমি এখানে একটা ইফ স্টেটমেন্ট লিখেছি, ইফ আইটা যতক্ষণ না আমার 10-এর থেকে ছোট হচ্ছে, আই লেস দেন অর ইকুয়ালস টু 10, আয়ের মানটা তোমার যতক্ষণ পর্যন্ত 10-এর থেকে কম থাকছে ততক্ষণ পর্যন্ত আমরা কি করছি, প্রিন্টএফ কম্পিউটার, ঠিক আছে? আর এই আইটার এই ইফের ভিতরে আমরা কি করছি, আইটাকে প্লাস প্লাস করছি, মানে এক করে ইনক্রিমেন্ট করছি, ঠিক আছে? এবার আমি এখানে আমার তো ইফ স্টেটমেন্ট মানে সে তো তোমার এক কন্ডিশনটা ট্রু হওয়া মানেই সে ভেতরে ঢুকবে, ভেতরে ঢোকার পর আমার সেই স্টেটমেন্টটাকে এক্সিকিউট করবে, দিয়ে আবার বেরিয়ে চলে আসবে। সে কিন্তু লুপ তো নয় যে বারবার ঢুকবে ইফের কাছে। আমি আই প্লাস প্লাসটাকে করার পর আমি এখানে করে দিলাম গো টু এল ওয়ান, দিয়ে এল ওয়ানটাকে আমি ইফের আগে আমি তার সাথে কানেক্ট করে দিলাম, আমি এখানে লিখে দিলাম L1, ওকে? ঠিক আছে, আমি কোডটাকে ফার্স্ট আমরা রান করি, তাহলে আমাদের কি হবে না, আমার এই কম্পিউটার লেখাটা কিন্তু এখন 10 বার তোমাকে দেখাবে। কেমন করে দেখাচ্ছে আমি সেটা বলছি, কেমন করে দেখাচ্ছে কম্পিউটার লেখাটা 10 বার সেটা আমি বলছি। তার আগে কোডটাকে আমরা একবার রান করি, দেখি কোডটা আমাদের রান করছে কিনা, সেটা আমরা একটু দেখি। আমি এখান থেকে একটা সুইচ করে দিলাম, এটা আমার ভেরিয়েবল ডিক্লারেশন, এটা হচ্ছে আমার ইফ স্টেটমেন্টটা শেষ হচ্ছে, এখানে আমার ধরুন রিটার্ন 0 থাকছে। এই কোডটা আমি রান করছি, দেখো আমার 10 বার দেখাচ্ছে কিনা কম্পিউটারটা, আমি ফার্স্ট একবার দেখি, তারপর আমরা কনসেপ্টে আসবো। দেখো আমাকে দেখি সে 10 বার, দেখো তো 10 বার হয়েছে কিনা, 10 বার, তাই তো? দেখিয়েছি তোমার 10 বার। কী করে কাজটা হচ্ছে না, কাজটা কীভাবে হচ্ছে দেখো, আমরা কোডিংয়ে আমাদের হোয়াইট পেজে চলে আসলাম। আমাদের এখানে আমি এখানে লিখেছি, মেন যে কোডটা লিখেছি দেখো, ইন্টিজার আই ইকুয়ালস টু 1, ইফের মধ্যে লিখেছি যে আইটার ভ্যালু লেস দেন অর ইকুয়ালস টু 10। তাহলে আমরা কি করেছি, এখানে করেছি প্রিন্টএফ
প্রিন্টএফ করে আমরা এখানে লিখেছি /n কম্পিউটার দিয়ে আমি এখানে কি করেছি i প্লাস প্লাস বা i i+1 দিয়ে কি লিখেছি গো টু L1 দিয়ে ইফটাকে শেষ করে দিচ্ছি। আর এই L1টাকে আমি এখানে লিখে রেখেছি, এখানে জাম্প করছি আমরা। দেখো এবার কি হচ্ছে দেখো, আয়ের মানটা ফার্স্টে কি আছে, আয়ের মান ফার্স্ট কি, আয়ের মানটা হচ্ছে ইনিশিয়ালি 1। এখন এই ইফের কাছে আসলো কম্পাইলার, এসে ফার্স্টে কি করছে 1, আয়ের মান তো 1, তাহলে 1 লেস দেন অর ইকুয়ালস টু 10 আমার এই কন্ডিশনটা চেক করছে। কন্ডিশনটা ট্রু না ফলস, কন্ডিশনটা ট্রু না ফলস, 1 লেস দেন অর ইকুয়ালস টু 10 ট্রু, আমার কন্ডিশনটা ট্রু। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে ইফের মধ্যে ঢুকবে, আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে ইফের মধ্যে ঢুকবে না। ইফ মানে হচ্ছে যদি, যদি i লেস দেন অর ইকুয়ালস টু 10 হয় তাহলে এই ইফের ভেতরে তোমার যা লেখা আছে তোমার সেই স্টেটমেন্টগুলো এক্সিকিউট করবে যদি কন্ডিশনটা ট্রু হয়। তাহলে এখন i এর ভ্যালু 1 এর জন্য আমার কিন্তু কন্ডিশনটা ট্রু। তাহলে এখন কম্পাইলার তোমার ভেতরে ঢুকে পড়লো, ঢুকে কি দেখছে প্রিন্টএফ কম্পিউটার, এখানে প্রিন্টএফ আছে কম্পিউটার, তো অবভিয়াসলি কম্পিউটার বাধ্য এই কম্পিউটার লেখাটা আমার কম্পাইলার বাধ্য কিন্তু এখন এই কম্পিউটার লেখাটাকে কিন্তু আউটপুট স্ক্রিনে ডিসপ্লে করতে সে বাধ্য, সে ডিসপ্লে করে দিল কম্পিউটার। তারপরে আসছে i প্লাস প্লাস, আয়ের মান তো 1 নিয়ে ঢুকেছে, তাহলে i প্লাস প্লাস করে এখানে আয়ের মানটা কত হয়ে গেল 2, এক ইনক্রিমেন্ট করলো। তারপরে কি পাচ্ছে কম্পাইলার, কি দেখতে পাচ্ছে তখন কম্পাইলারকে বলা হচ্ছে যে কম্পাইলার তুমি আবার চলো L1 এ, তাহলে সে এখান থেকে তোমার জাম্প করে কোথায় চলে আসছে, আবার L1 এ চলে আসছে। L1 এ কি দেখতে পাচ্ছে, আবার ইফ লেখা আছে i লেস দেন অর ইকুয়ালস টু 10, তাহলে আয়ের মানটা এখন কত হয়েছে, নতুন আয়ের মান কত হয়েছে 2, সে এখন কন্ডিশন চেক করছে 2 দিয়ে, আয়ের মান কিন্তু এখন 2 লেস দেন অর ইকুয়ালস টু 10 কিনা চেক করছে, কন্ডিশনটা আবার ট্রু, আবার ঢুকে পড়লো। আবার ঢোকার পর প্রিন্টএফ কম্পিউটার তোমাকে আবার পরের লাইনে তোমাকে দেখাচ্ছে কম্পিউটার, সেকেন্ড টাইম দেখানোর পর i প্লাস প্লাস, আয়ের মানটা বেড়ে এখন কত হলো 3, আগে 2 ছিল। আবার গো টু L1, আবার কিন্তু জাম্প করছে L1 এর কাছে, আবার তোমার আয়ের মান এখন কি নিয়ে জাম্প করছে, 3 নিয়ে জাম্প করছে। তখন তোমার দেখো আবার কন্ডিশন চেক হচ্ছে 3 লেস দেন অর ইকুয়ালস টু 10, কন্ডিশনটা ট্রু না ফলস, আবার ট্রু কন্ডিশনটা। তাহলে 3 এর জন্য আবার ঢুকছে, আবার তোমাকে কম্পিউটার প্রিন্ট করছে i প্লাস প্লাস করে, আয়ের মানটা কত হলো 4, গো টু L1, আবার যাচ্ছে L1 এর কাছে জাম্প করছে, তখন কি দিয়ে চেক করছে 4 লেস দেন অর ইকুয়ালস টু 10 কিনা চেক করছে, আবার কন্ডিশনটা ট্রু, আবার ঢুকলো, আবার তোমাকে কম্পিউটার প্রিন্ট করলো i প্লাস প্লাস করে, আয়ের মানটা কত করছে 5, গো টু L1, আবার গেল ইফের কাছে 5 লেস দেন অর ইকুয়ালস টু 10, কন্ডিশনটা কিন্তু আবার ট্রু, 5 এর জন্য আবার ঢুকে তোমাকে কম্পিউটারটা প্রিন্ট করছে i প্লাস প্লাস, আয়ের মানটা বেড়ে এখন 6 হয়ে গেল, গো টু L1, আবার যাচ্ছে L1 এর কাছে। যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা ট্রু হচ্ছে বা স্যাটিসফাই করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ইফের ভেতরে তোমার যে পার্টটুকু আছে সেই পার্টটুকু কিন্তু এক্সিকিউট হবে। তাহলে i = 6 এর জন্য তোমাকে কম্পিউটার ডিসপ্লে করছে, i = 7 এর জন্য তোমাকে আবার কম্পিউটার ডিসপ্লে করছে, i = 8 এর জন্য তোমার আবার কম্পিউটার ডিসপ্লে করছে, 9 এর জন্য আবার ডিসপ্লে করছে, 10 তার জন্য আবার ডিসপ্লে করছে, দেখো 10 বার হয়ে গেছে। তারপরে 10 এর জন্য যখন ডিসপ্লে করছে, কম্পিউটারকে ডিসপ্লে করলো i প্লাস প্লাস করে, এখন আয়ের মানটা কত হচ্ছে 11, গো টু L1, যখন গেল ইফের কাছে যখন গেল, এখন দেখো তোমার চেক হচ্ছে 11 লেস দেন অর ইকুয়ালস টু 10, কন্ডিশন ট্রু না ফলস, এখন কন্ডিশনটা কি হয়ে গেছে ফলস হয়ে গেছে। তাহলে এখন যখন ফলস হয়ে গেল কন্ডিশনটা, আর কি ইফের মধ্যে ঢুকবে না, কন্ডিশন যতক্ষণ ট্রু ছিল ততক্ষণ কিন্তু ইফ ঢুকতে অ্যালাউ করেছে, কন্ডিশন যখনই ফলস তখন কিন্তু ইফ তোমাকে আর অ্যালাউ করবে না ঢোকার। এখন কন্ডিশনটা ফলস, যদি কন্ডিশনটা ফলস হয় এখন ইফের বাইরে চলে আসলো, ইফের বাইরে আমাদের কি আছে রিটার্ন 0 করে আমি মেন প্রোগ্রামটাকে শেষ করেছি, এখানে আমাদের রিটার্ন 0 করে দেখো মেনটাকে শেষ করা আছে। তাহলে ইন দ্য মিন টাইম আমার লেখাটা বা আমার মেসেজটা কতবার ডিসপ্লে করলো আউটপুট স্ক্রিনে, কম্পিউটার লেখাটা কতবার ডিসপ্লে করেছে দেখো 10 বার, 10 টাইমস ডিসপ্লে করেছে। তাহলে আমরা গো টুর হেল্প নিয়ে আমি লুপের কনসেপ্টটাকে অ্যাচিভ করতে পারছি না পারছি তো অ্যাচিভ করতে পারছি। তাহলে একটা জিনিস বলেছেন, একটা জিনিস এটাই নিজের কম্পাইলার কোনটা ওই হোয়াইট বোর্ডে নিজের স্যার বলছিল, এটা স্যার পোস্ট ইনক্রিমেন্ট হচ্ছে না i প্লাস প্লাস। হ্যাঁ, এখানে পোস্ট ইনক্রিমেন্ট প্রি ইনক্রিমেন্টের কোনো গল্প নেই, আমার ইনক্রিমেন্ট করতে হবে আইটাকে, আমি আইটাকে ইনক্রিমেন্ট করছি। ইনক্রিমেন্ট করে স্যার এটা i শিখেছি আপনি মানে বলে, আগে তো স্টোর হবে না, বাট
কিন্তু মানে ওয়ানটা স্টোর হবে, তারপরে যদি ইনক্রিমেন্ট, তারপর তো তুমি এখন ওই ইন্টারনাল যে ডিফারেন্সটা সেটা এখন ভাবার তোমার দরকার নেই। তুমি এখন ভাবো যে আই প্লাস প্লাস লিখেছি মানে আয়ের মানটা আমার আগে 1 ছিল, এখন আই প্লাস প্লাস করে আয়ের মানটা আমার 2 হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, ইন্টারনাল রিপ্রেজেন্টেশনটা এখন কোনো মনে রাখার দরকার নেই। ওটা আমাদের ডিফারেন্সিয়েট করার জন্য যে আই প্লাস প্লাস আর প্লাস প্লাস আইয়ের মধ্যে ইন্টারনাল কি ডিফারেন্স সেটার জন্য আমরা তখন পড়েছিলাম, সেটা ঠিক। কিন্তু এখানে আই এর মানটা 1, তারপরে আই প্লাস প্লাস করে তারপরে দেখো আমি কিন্তু আইটাকে একটা স্টেটমেন্টকে এক্সিকিউট করার পর তারপরে আমি ইউজ করছি কি এখানে আয়ের মানটাকে 2টাকে ইউজ করছি, ততক্ষণে কিন্তু আইটা আমার স্টোর হয়ে কিন্তু ইনক্রিমেন্ট হয়ে গেছে, তখন সে কিন্তু 2 হয়ে গেছে। তার জন্য তোমার 2 দিয়ে চেক করতে পারছি যে 2 লেস দেন অর ইকুয়ালস টু 10 কিনা। ঠিক আছে? তো আমরা এরকমভাবে আমরা গো টু স্টেটমেন্টের হেল্প নিয়ে আমরা কিন্তু কোনো সেম কোনো মেসেজকে আমরা মাল্টিপল টাইমস আমরা ডিসপ্লে করতে পারি। তাহলে এখানে দেখো অনেকগুলো কাজ করা যেতে পারতো। আমি তোমাকে যদি বলতাম যে একটা প্রোগ্রাম লেখো যে প্রোগ্রামটা তোমার 1 থেকে 10 পর্যন্ত নাম্বারকে ডিসপ্লে করবে, 1 থেকে 10 পর্যন্ত নাম্বারকে তোমাকে ডিসপ্লে করবে, বা 1 থেকে তোমাকে হয়তো 100 পর্যন্ত নাম্বারকে ডিসপ্লে করবে, বলতেই পারতাম। তাহলে তুমি সেই প্রোগ্রামটাতে তুমি কি 100 বার কি প্রিন্টএফ লিখতে, যে প্রথমবার প্রিন্টএফ লিখে 1টাকে ডিসপ্লে করা, বা সেকেন্ডবার প্রিন্টএফ লিখে 2টাকে ডিসপ্লে করা, বা লাস্টবার প্রিন্টএফ লিখে তুমি 100কে ডিসপ্লে করতে কি করতে না নিশ্চয়ই। তখন তুমি ভাবতে যে আমার এমন কি কোনো স্টেটমেন্ট আছে বা এমন কি কোনো কনসেপ্ট আছে সিতে যে কনসেপ্টটা হয়তো আমার একটা স্টেটমেন্টকে বারবার এক্সিকিউট করতে আমাকে হেল্প করবে, তার নাম হচ্ছে লুপ। তার নাম হচ্ছে লুপ। আমরা লুপে আমরা আসবো। লুপ খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আমাদের সি প্রোগ্রামিংয়ে, বা শুধু সি কেন, লুপের কনসেপ্ট আমাদের সিতেও আছে, সি প্লাস প্লাসও আছে, জাভাতেও আছে। ঠিক আছে? তাহলে আমরা একবার তোমার সিতে তোমার লুপটা শিখলে আমাদের কিন্তু আর সি প্লাস প্লাসও শিখতে হবে না, আর জাভাতেও শিখতে হবে না। সেম কনসেপ্ট, সেম কনসেপ্ট। তাহলে আমরা এখন চাইছি যে 1 থেকে 10 পর্যন্ত নাম্বারকে ডিসপ্লে করব। তাহলে এই প্রোগ্রামটার মধ্যে কোথায় মডিফিকেশনস করলে আমরা 1 থেকে 10 পর্যন্ত নাম্বারকে ডিসপ্লে করতে পারবো, যেমন করে আমি কম্পিউটার মেসেজটাকে আমি 10 বার ডিসপ্লে করেছি। বলো দেখি, বলো দেখি কোথায় 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 চেঞ্জ করলে আমরা 1 থেকে 10 পর্যন্ত নাম্বারটাকে ডিসপ্লে করতে পারবো। স্যার কি বললেন সেটা একবার বলবেন একটু? আমি 1 থেকে 10 পর্যন্ত নাম্বারগুলোকে ডিসপ্লে করবো লাইন বাই লাইন, 1 2 3 4 5 6 করে আমাকে ডিসপ্লে করবে আপ টু 10 পর্যন্ত। আমি কাকে চেঞ্জ করলে আমার 1 থেকে 10 পর্যন্ত নাম্বারগুলো ডিসপ্লে হয়ে যাবে? কম্পিউটারটা চেঞ্জ করতে হবে অবশ্যই, হ্যাঁ, ওখানে কাকে? কম্পিউটার 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 কম্পিউটার। যেখানে তুমি মেসেজ লিখে তুমি এখানে চেঞ্জ করে কি লিখবে বলো? তাই তো ভাবছি স্যার, চেঞ্জ করতে হবে শিওর, কিন্তু আমি তাহলে এখন কাকে প্রিন্ট করতে হবে স্যার। আইটাকে প্রিন্ট করতে হবে, এই তো কনসেপ্ট, যে আইটাই তো একবার 1কে ধরে রাখছে, আইটাই তো একবার 2কে ধরছে, আইটাই তো একবার 3কে ধরে রাখছে, আলটিমেট আইটা তোমার লাস্ট বার তোমার 10কে ধরে রাখছে। তাহলে আমি যদি এখানে আইটাকে যদি ডিসপ্লে করি তাহলে তোমার 1 থেকে 10 পর্যন্ত ডিসপ্লে হয়ে যাবে। তাহলে আইটা তোমার কোন টাইপের ভেরিয়েবল, না ইন্টিজার টাইপের ভেরিয়েবল, তার জন্য কি লিখতে হয় পার্সেন্টেজ ডি, তাই না? পার্সেন্টেজ ডি, তাই তো? এবার আমাকে ডবল কোটের বাইরে গিয়ে আমাকে কি লিখতে হবে, কমা দিয়ে আমাকে আই লিখতে হবে। দেখো আমি এখন আইটাকে ডিসপ্লে করে দিয়েছি, তাই তো? এবার আমাকে এটাকে আমি লাইন বাই লাইন চাইছি বলে আমি এখানে স্ল্যাশ এনকে এখানে অ্যাড করে দিলাম, ব্যাক স্ল্যাশ এনকে এখানে অ্যাড করে দিলাম, যাতে আমার নাম্বারগুলো আমাকে লাইন বাই লাইন দেখায়। এবার দেখো কোডটাকে রান করো, আসছে? পারছি, তাই তো? বোঝা গেল? এটা স্যার যে নামটা প্রিন্ট করে নেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ বলো। নামটা স্যার টেবিল। হ্যাঁ হ্যাঁ, টেবিল। টেবিল এখানে মাল্টিপ্লিকেশন টেবিল তুমি এখানে প্রিন্ট করতে পারবে। তো সেটা আমরা ফর দিয়ে শিখবো, কারণ আমাকে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং বলে, কারণ সিটা একটা স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো স্ট্রাকচার্ড প্রোগ্রামিং বলে যে গো টু স্টেটমেন্টটাকে যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করো, অ্যাভয়েড করতে পারে। কারণ গো টু স্টেটমেন্ট ব্যবহার করলে আমার প্রোগ্রামের এক্সিকিউশন স্পিডটা অনেকটা স্লো ডাউন হয়ে যায়। কারণ গো টু ইউজ করা মানে কিন্তু সিপিইউ একটু ভয় পায়, সিপিইউকে অনেক এক্সট্রা কাজ করতে হয় গো টু স্টেটমেন্টটাকে অ্যাড করা থাকলে, বা কম্পাইলার কিন্তু অনেকটা ভয় পায়। সবসময় বলা হয় যে যতটা সম্ভব গো টু স্টেটমেন্টটাকে অ্যাভয়েড করা যায় ততটা কিন্তু আমরা একে অ্যাভয়েড করে কাজ করব। কিন্তু অনেক সিচুয়েশন থাকে যেখানে হয়তো আমাকে লেভেল স্টেটমেন্ট আমাকে জাম্প করতেই হতে হয়, সেই জাম্পিংয়ের জন্য তখন কিন্তু আমাকে গো টু ব্যবহার করতেই হয়, কিন্তু যতটা সম্ভব আমরা কম ব্যবহার করার চেষ্টা করব। ইন্টারভিউতে খুব ভালো একটা কোশ্চেন মানে জিজ্ঞেস করে সি থেকে যে হোয়াই উই শুড অ্যাভয়েড গো টু স্টেটমেন্ট, যে আমরা কেন গো টু স্টেটমেন্টকে আমরা অ্যাভয়েড করব। তার কিন্তু একটাই রিজন যে গো টু আমার প্রোগ্রামের কমপ্লেক্সিটি বাড়িয়ে দেয়, গো টু আমার প্রোগ্রামের এক্সিকিউশন স্পিডটাকে আমাকে স্লো ডাউন করে দেয়। আর গো টু কিন্তু প্রোগ্রামিংয়ের কাছে মানে যে কম্পাইলার তার কাছে কিন্তু একটা হেডেক, একটা বার্ডেন। কারণ গো টুর জন্য কিন্তু অ্যাডিশনাল অনেক কাজকর্ম করতে হয় সিপিইউকে।
তার জন্য কিন্তু আমরা গো টু স্টেটমেন্টটা যতটা সম্ভব, মেশিনের এফিসিয়েন্সি কম হলে অবশ্য স্বাভাবিক, আমার এক্সিকিউশন স্পিড কমলে আমার তো মেশিনের এফিসিয়েন্সি তো এমনিতেই কমে যাবে, স্বাভাবিক। তার জন্য আমরা সবসময় চেষ্টা করবো যতটা সম্ভব তোমার গোটুটাকে কম ব্যবহার করা যায় বা কম ইউজ করা যায়। ইউজ করতে বারণ করছে না, নাকি না লেভেল স্টেটমেন্ট? হ্যাঁ গোটুটা হচ্ছে ওয়ান টাইপ অফ লেভেল স্টেটমেন্ট। আমরা এটাকে তোমাকে মানে তোমাকে ইউজ করতে বারণ করছে না, তোমাকে ইউজটা তোমাকে অ্যাভয়েড করতে বলছে, অ্যাভয়েড করতে বলছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লেভেল স্টেটমেন্টের গো টুর কাজ। তাহলে গো টুর কাজটা বুঝতে পারলে, সবাই বুঝতে পারলে গো টুর কাজটা? তো হ্যাঁ স্যার। তাহলে গো টু দিয়ে আমরা জাম্প করতে পারি, তাই না? তাহলে আমি এখানে তোমার যেরকম টাইপের জাম্প করেছি দেখো তো, আমার এই জাম্পটার আগের জাম্পটা কি একরকম ছিল? আমি এখানে যেরকম জাম্প করেছি, আমি দেখো এখান থেকে জাম্প করে আমি এখানে এসেছি, তাহলে এই জাম্পটাকে কি জাম্প বলা হয়? এই জাম্পটাকে বলা হয় ব্যাকওয়ার্ড জাম্প। এই জাম্পটাকে কি বলা হয়? ব্যাকওয়ার্ড জাম্প বলা হয়। আর আগে আমরা যে জাম্পটা করেছিলাম দেখো, আমি গো টু L1 করে, আমার ধরো L1টা আইদার এখানে ছিল বা এখানে রেখেছিলাম কোনো কোনো সময়, বা হয়তো এখানে লিখেছিলাম, এটাকে বলা হয় ফরওয়ার্ড জাম্প। বোঝো ডিফারেন্সটা, বোঝো? এটাকে বলা হয় ফরওয়ার্ড জাম্প। আমি সামনের দিকে জাম্প করছি আর আমি পিছন দিকে জাম্প করছি, ঠিক আছে? তাহলে একটা ফরওয়ার্ড জাম্প, একটা হচ্ছে ব্যাকওয়ার্ড জাম্প। তাহলে গো টু বেসিক্যালি একটা আনকন্ডিশনাল জাম্পিং স্টেটমেন্ট বা লেভেল স্টেটমেন্ট, যার থ্রু দিয়ে আমরা ফরওয়ার্ড জাম্প করতে পারি বা আমরা ব্যাকওয়ার্ড জাম্প করতে পারি। আমার যখন যেরকম রিকোয়ারমেন্ট থাকবে, যে আমাকে ফরওয়ার্ড জাম্প করতে আমি ফরওয়ার্ড জাম্প করবো, আমাকে ব্যাকওয়ার্ড জাম্প করতে আমি ব্যাকওয়ার্ড জাম্প করবো, ঠিক আছে? তাহলে আমরা দুরকম টাইপের আমরা এক্সাম্পল দেখে নিলাম, ফরওয়ার্ড জাম্প আর ব্যাকওয়ার্ড জাম্পে। অতএব এটা হচ্ছে আমাদের লেভেল স্টেটমেন্ট ইন সি। সিতে আমরা এই ধরনের লেভেল স্টেটমেন্ট আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? বোঝা গেছে? সবাই বোঝা গেছে গো টু স্টেটমেন্ট বা লেভেল স্টেটমেন্ট? হ্যাঁ, তো এবার আমরা এরপরে তোমার যে স্টেটমেন্টের কনসেপ্টে আমরা আসবো, সেটা হচ্ছে আমাদের সিলেকশন স্টেটমেন্ট। সিলেকশন স্টেটমেন্ট, এই সিলেকশন স্টেটমেন্টটা আমরা লেভেল স্টেটমেন্টে আর কিছু নেই মানে গো না ছাড়া? না না একমাত্র গো টু দিয়ে আমরা তোমার লেভেলে আমরা জাম্প করতে পারি। একটা লেভেল স্টেপ, কারণ এখানে লেভেল থাকছে বলে, ঠিক আছে? এটা লেভেল থাকলে তোমার এটাকে লেভেল স্টেটমেন্ট বলা হয়। আমি যদি L1 লিখছি বা L2 লিখছি, এটা আমার লেভেল, ওকে। থার্ড হচ্ছে আমরা যেটা এখন পড়তে যাচ্ছি, সেটা হচ্ছে সিলেকশন স্টেটমেন্ট। সিলেকশন স্টেটমেন্ট, তো এখানে যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে আমরা কোন স্টেটমেন্ট দিয়ে আমরা সিলেকশন করতে পারি, কোন স্টেটমেন্ট দিয়ে আমরা সিলেকশন করতে পারি। ধরে নাও আমার কাছে মেনি টাইপের বা অনেকগুলো ডিসিশন আছে, আমার কাছে অনেক ডিসিশন আছে, ঠিক আছে? আমাকে অনেকে অনেক কিছু, আমি ধরুন হয়তো 5টা ডিসিশন আমি পেয়েছি, যে আমি 5টা ডিসিশন নিতে পারি। সেই অনেকগুলো ডিসিশন থেকে আমাকে হয়তো একটা ডিসিশনকে আমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তার মানে আমার কাছে মাল্টিপল অল্টারনেটিভ আছে, সেই মাল্টিপল অল্টারনেটিভ থেকে আমাকে একটাকে সিলেক্ট করতে হবে। তাহলে এই সিলেকশনের কাজটা যে স্টেটমেন্ট আমাকে করতে হেল্প করে, তার নামই হচ্ছে সিলেকশন স্টেটমেন্ট। তোমার কাছে 10টা নাম্বার আছে, 5, 6, 4, 2, 1, 9, 10, হয়তো 11 বললাম, বা এখানে তোমার বললাম হয়তো 12, আর এখানে তোমার লাস্টে বললাম 15। তোমার কাছে 10টা নাম্বার আছে, মানে তোমার কাছে মাল্টিপল অল্টারনেটিভ। এবার এই 10টা নাম্বার থেকে তোমাকে বললাম যে আমাকে সিলেক্ট করে দাও, তো আমাকে সিলেক্ট করে দাও যে এই 10টা নাম্বারের মধ্যে কোন নাম্বারটা সব থেকে গেটেস্ট নাম্বার, কোন নাম্বারটা সব থেকে গেটেস্ট নাম্বার, আমাকে সেই নাম্বারটাকে সিলেক্ট করে দাও। তাহলে এই মাল্টিপল অল্টারনেটিভস থেকে আমাকে একটা পার্টিকুলার নাম্বারকে আমাকে সিলেক্ট করতে হবে, যে নাম্বারটা গেটেস্ট, তাই না? তো সেই কাজটা করতে আমাকে যে হেল্প করে তার নাম হচ্ছে সিলেকশন স্টেটমেন্ট। তাহলে সিলেকশন স্টেটমেন্ট কিন্তু আমাকে সিলেক্ট করতে আমাকে হেল্প করে, ওকে। তাহলে বেসিক্যালি সিলেকশন স্টেটমেন্ট যাকে বলা হয় সিতে, সিলেকশন স্টেটমেন্ট সব থেকে পপুলার সিলেকশন স্টেটমেন্ট সিতে, তার নাম হচ্ছে ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্টকে আমরা কি বলতে পারি? আমরা সিলেকশন স্টেটমেন্ট বলতে পারি। ইফটা হচ্ছে ওয়ান টাইপ অফ সিলেকশন স্টেটমেন্ট। এর থ্রু দিয়ে আমরা কিছু সিলেকশন করতে পারি। আমি বললাম যে আমার এ আর বি, এর মধ্যে 5 আছে, বি এর মধ্যে 6 আছে। আমি বললাম যে এ আর বি এর মধ্যে আমাকে গেটেস্ট নাম্বারটা বলো তো। তখন তুমি কি করছো? তখন তুমি ইফ দিয়ে এরকমভাবে তুমি কন্ডিশন চেক করছো যে ইফ এ গ্রেটার দেন যদি বি হয়, যদি এর মানটা বি এর থেকে বড় হয়,
তবেই তো আমরা বলতে পারবো যে আমার এটা বড়, বা এর মধ্যে তোমার যে ভ্যালুটা আছে সেটা বড়। আমি তখন এখানে দেখো প্রিন্টএফ লিখছি, প্রিন্টএফ আমি তখন এখানে বলছি যে এ ইজ গ্রেটার, এ ইজ গ্রেটার। আর যদি আমার এই কন্ডিশনটা ফলস হয়, ইফের কন্ডিশন যদি তোমার ফলস হয়, তাহলে তখন আমি কোথায় যাব, তখন আমরা চলে আসবো এলসে। এলস মানে হচ্ছে না হলে কি হবে, ইফ মানে যদি, আর এলস মানে হচ্ছে না হলে। যদি এটা বিয়ের থেকে বড় হয় তাহলে এটা বড় হবে, আর যদি এটা বিয়ের থেকে বড় না হয় তাহলে আমার কোনটা বড় হবে, তাহলে কিন্তু তোমার বিটা বড় হবে। তাহলে দেন প্রিন্টএফ বি ইজ গ্রেটার, দেন প্রিন্টএফ বি ইজ গ্রেটার। তাহলে এখানে আমরা, আমার কাছে দুটো নাম্বার আছে, তার থেকে আমাকে সিলেক্ট করতে হবে যে আমার কোন নাম্বারটা বড়। আর সেই বড় নাম্বারটাকে সিলেকশন করার জন্য আমরা যে স্টেটমেন্ট দিয়েটাকে সিলেকশন করতে পারলাম তার নাম হচ্ছে ইফ স্টেটমেন্ট। তাহলে ইফটাকে আমরা, বা ইফ এলসকে আমরা সিলেকশন স্টেটমেন্ট বলতে পারি। তাহলে এক্ষেত্রে কিন্তু আমার জন্য নাম্বার দেখো 5 বা 6 আছে, আমাকে আউটপুট দেবে বি ইজ গ্রেটার, কারণ আমার দেখো প্রথমে কিন্তু কন্ডিশনটা তোমার ফলস, কারণ এর মানটা 5, তাহলে দেখো 5 লেস দেন 6, কন্ডিশনটা ফলস। যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে কিন্তু ইফ আমাকে ইফের ভেতরে তোমার ঢোকার কিন্তু পারমিশন দেবে না, তখন আমার প্রোগ্রামের কন্ট্রোল কিন্তু জাম্প করে চলে আসবে কোথায়, এলসের কাছে। জাম্প করে এসে এলসের মধ্যে তোমার ঢুকবে, ঢুকে তার ভেতরে কি আছে, প্রিন্টএফ আছে বি ইজ গ্রেটার, আমাকে বি ইজ গ্রেটার দেখালো, দিয়ে আমার কিন্তু এলস থেকে বেরিয়ে চলে আসলো। তো সিম্পল কনসেপ্ট আমাদের সিলেকশন স্টেটমেন্টের নাম হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট বা ইফ স্টেটমেন্ট। ওকে, তো ইফ ব্যবহার করলে যে আমাকে এলস ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই, কিন্তু শুধু এলস কিন্তু ব্যবহার হতে পারে না। এলস কিন্তু তোমার ইফের সঙ্গে কিন্তু এলস আসবে, শুধু তুমি কিন্তু এলসটাকে ব্যবহার করতে পারবে না, কিন্তু অনলি ইফটাকে তুমি কিন্তু ব্যবহার করতে পারবে। ঠিক আছে, তো আমরা ইফ এলস স্টেটমেন্টে আমরা আসবো, সেখানে গিয়ে আমরা ইফ এলসের ডিটেলস কনসেপ্টগুলো আমরা দেখবো, তখন তো আমরা আরও ডিফারেন্ট টাইপের সিলেকশনের কনসেপ্ট আমরা সেখান থেকে জানতে পারবো। ঠিক আছে, তো দ্যাট ইজ দ্য সিলেকশন স্টেটমেন্ট, যার থ্রু দিয়ে, যে স্টেটমেন্টের থ্রু দিয়ে আমরা কিছু সিলেকশন করতে পারি বা কিছু সিলেক্ট করতে পারি। আমার কাছে মাল্টিপল ডিসিশন আছে, আমার কাছে মাল্টিপল অল্টারনেটিভ আছে, তার থেকে হয়তো আমরা কোনো একটা পার্টিকুলার ডিসিশনকে আমরা সিলেক্ট করলাম, বা আমি হয়তো কোনো একটা পার্টিকুলার নাম্বারকে হয়তো তোমার সিলেক্ট করলাম। দ্যাট ইজ দ্য সিলেকশন স্টেটমেন্টের কাজ। ওকে, অনেকগুলো থাকলে কি করবো স্যার? অনেকগুলো থাকলে অনেকগুলো আমি দেখো, আমি কিন্তু এখন অনেকগুলো থাকলে আমরা সেখানে, আমার সেখানে তো তখন সিঙ্গেল ইফ এলস দিয়ে কাজটা হবে না, আমাকে তখন নেস্টেড ইফ এলস দিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তো সেই কনসেপ্টগুলো কিন্তু আমরা ইফের মধ্যে পড়বো। আমি কিন্তু এখানে ইফ এলস স্টেটমেন্ট বলতে যাচ্ছি না, আমি বলছি তোমাকে দেখাচ্ছি যে কাকে সিলেকশন স্টেটমেন্ট বলা হয়। তাহলে আমার এই স্টেটমেন্টটাকে আমরা বলছি সিলেকশন স্টেটমেন্ট, আমি এটাকে বলছি সিলেকশন স্টেটমেন্ট। বুঝা গেল? যে আমরা কিন্তু টাইপস অফ স্টেটমেন্ট শিখছি এখানে, যে আমার কী কী টাইপের স্টেটমেন্ট আছে। তো তার এলাবোরেটলি কনসেপ্ট কিন্তু আমরা এর পরে আমরা আসবো, আমাদের পরবর্তী তোমার চ্যাপ্টার আছে তোমার ডিসিশন মেকিং বা কন্ট্রোল স্ট্রাকচার। সেই কন্ট্রোল স্ট্রাকচারের মধ্যে আমরা ইফ এলসের কনসেপ্ট, সেই কন্ট্রোল স্ট্রাকচারের মধ্যে আমরা ফর লুপের কনসেপ্ট বা ডিফারেন্ট টাইপের লুপসের কনসেপ্ট, ব্রেক অ্যান্ড কন্টিনিউ, গো টু, আমরা কিন্তু আবার সেখানে পড়বো। আমি এখন জাস্ট তোমাকে জানাচ্ছি যে কাকে সিলেকশন স্টেটমেন্ট বলা হয়। ঠিক আছে, বেসিক কনসেপ্ট বেসিক কনসেপ্ট। আমি কিন্তু তোমাকে এটা বলছি না যে ইফ এলস কীভাবে কাজ করে, বা টাইপস অফ ইফ এলস স্টেটমেন্ট, বা ইফ এলস দিয়ে কী কী প্রোগ্রামিং প্রবলেম সলভ করা হয়, আমি তোমাকে তা বলছি না। কাকে কাকে বলা হয় সিলেকশন স্টেটমেন্ট সেটা আমি বলছি। ওকে, এটা হচ্ছে আমাদের সিলেকশন স্টেটমেন্ট। ইন্ট লিখতে হবে স্যার, এর আগে তো ইন্ট লিখতে হবে না? হ্যাঁ, অবশ্যই লিখতে হবে। আমি তো এখানে কোনো প্রোগ্রামিং তো আমি এখানে লিখিনি, আমি জাস্ট একটা স্ট্রাকচার দেখিয়েছি যে কীভাবে ইউজ করবো আমরা সিলেকশন স্টেটমেন্টটাকে। এটাকে প্রোগ্রামিংয়ে কনভার্ট করতে গেলে শুধু ইন্ট লিখলে কেন, আমাকে ইন্ট লিখতে হবে, আমাকে আগে একটা মেন ফাংশন যোগ করতে হবে, আমাকে হেডার ফাইল লিখতে হবে, সব কিছু করতে হবে, সব কিছু করতে হবে, তাই না? ঠিক আছে, তাহলে কাকে সিলেকশন স্টেটমেন্ট বলছি আমরা সবাই বুঝতে পারলে, এটাকে বলা হয় সিলেকশন স্টেটমেন্ট। আর ইম্পর্টেন্ট স্টেটমেন্টের মধ্যে আমাদের আরেকটা স্টেটমেন্ট পড়ে, তার নাম হচ্ছে ইটারেটিভ স্টেটমেন্ট। ইটারেটিভ স্টেটমেন্ট। তো এই ইটারেটিভ স্টেটমেন্টের কনসেপ্টটা জাস্ট বলে নিয়ে আমরা তারপরে কিন্তু আমরা আমাদের যে কোর কনসেপ্ট ছিল আজকের ইনপুট আউটপুট ফাংশন, আমি কিন্তু সেখানে চলে আসব। ঠিক আছে, আর বাকি যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো কিন্তু আমরা এর পরবর্তী যখন আমরা ইফ এলস পড়বো বা লুপ পড়বো বা আদার্স কনসেপ্টগুলো পড়বো, ব্রেক অ্যান্ড কন্টিনিউ, সেখানে গিয়ে আমরা সেই ধরনের স্টেটমেন্টগুলোকে আমরা ব্যবহার করা শিখবো। ইটারেটিভ স্টেটমেন্ট বা ইটারেশন, ইটারেশন মানে কি বোঝো? ইটারেশন বলতে কি বোঝায়? ইটারেশন বলতে কি বোঝায়? ইটারেশন একটা কাজকে বারবার করানো কি? একটা কাজকে বারবার করা। ঠিক আছে, আমি তোমাকে বললাম যে 100 বার ঘোরো, ঠিক আছে, তোমাকে বললাম যে 100 বার ঘুরতে বললাম, যে তুমি 100 বার সিএসটি রুম থেকে তুমি ইটিসি রুম পর্যন্ত তুমি যাওয়া আসা করো। তুমি কিন্তু সিএসটি রুমটা তুমি শুরু করছো, তুমি ইটিসি রুমে যাচ্ছ, আবার তুমি ইটিসি রুম থেকে এসে আবার তুমি সিএসটি রুমে আসছো, এভাবে তুমি কাজটাকে তুমি কিন্তু 100 বার করছো। তো দ্যাট ইজ দ্য ইটারেশন, তাই না?
তাহলে এই ইটারেশনের ক্ষেত্রে আমার কিন্তু একটা টার্মিনেটিং কন্ডিশন থাকবে, তাই না? টার্মিনেটিং কন্ডিশনটা কোনটা? না, তোমাকে আমি যে বলেছি যে 100 বার ঘুরতে হবে, তার কিন্তু একটা টার্মিনেটিং কন্ডিশন থাকবে। যদি কোনো টার্মিনেটিং কন্ডিশন তোমাকে না বলতাম যে 100 বার ঘোরো বা 500 বার ঘোরো, তাহলে তুমি তো তোমার কন্টিনিউ ঘুরতেই থাকতে, তাহলে সেটা তোমার তারা ইনফাইনাইট লিমিটে তোমার চলে যেত, তাই না? তাহলে আমার কিন্তু একটা টার্মিনেটিং কন্ডিশন থাকবে যে কতবার তুমি ঘুরবে। আর তুমি কতবার যে ঘুরছো তোমাকে তো কাউন্ট করতে হচ্ছে। ধরো আমি কাউন্ট করছি, আমি তখন কি করলাম, আমি একটা ভেরিয়েবল নিলাম আই বলে, তার মধ্যে আমি তোমার ওয়ানকে স্টোর করে রেখে দিয়েছি, আইয়ের মধ্যে ওয়ানটাকে স্টোর করে রেখে দিয়েছি। তুমি যখন একবার যখন তুমি সিএসটি রুম থেকে তুমি যখন ইটিসি রুমে গেলে, ঠিক আছে, আমি তখন ধরো এক কাউন্ট করলাম। তারপরে তুমি আবার যখন সিএসটি রুম থেকে যখন তুমি ইটিসি রুমে যখন গেলে, আমি তখন দেখো এই আই ইজ ইকুয়াল টু 1 ছিল, তো আমি তখন আইটাকে কী করে দিলাম, প্লাস প্লাস করে দিয়ে আয়ের মানটাকে এখন 2 করে দিলাম। ঠিক আছে, আমি একবার করে ইনক্রিমেন্ট করছি আয়ের মানটাকে, আর আমি চেক করে নিচ্ছি যে আমার টার্মিনেটিং কন্ডিশনের থেকে মানে ভ্যালুর থেকে এটা এখন কম বা সমান সমান, তো দেখছি যে হ্যাঁ। তারপর তুমি ধরো আবার ঘুরছো, আমি 3 করলাম, 4 করলাম, এবার ধরো আমি হয়তো 99-এ গেলাম। তোমার কিন্তু 99 টাইম তোমার কিন্তু ঘোরা হয়ে গেছে। 99 টাইম তুমি যখন ঘুরছো, আমি তখন কিন্তু চেক করছি যে 99 লেস দেন 100 লেস দেন ইকুয়ালস টু 100, তো হ্যাঁ ঠিক আছে। তারপরে তুমি যখন লাস্ট যখন 100-এর জন্য যখন তুমি ঘুরছো, লাস্ট বার যখন ঘুরছো, তখন তখন আমার কিন্তু আই প্লাস প্লাস করে আমি এখন 99-কে 100 করে নিয়েছি। তাহলে আমি এখন লাস্ট বার চেক করছি 100 লেস দেন অর ইকুয়ালস টু 100 কিনা, দেখছি যে হ্যাঁ এটা তো ঠিক। তখন তোমাকে ঘুরতে বললাম। তারপরে যখন তুমি আবার ঘুরতে যাচ্ছ, তখন কিন্তু আমি আই প্লাস প্লাস করে আমার 101 হয়ে গেছে। আমি যখন আবার দেখছি যে 101 লেস দেন অর ইকুয়ালস টু 100, আমার কন্ডিশনটা ফলস। তখন তোমাকে বললাম যে না, তোমাকে আর ঘুরতে হবে না, তোমার 100 বার ঘোরা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা যখন একটা কোনো পার্টিকুলার টাস্ককে যখন মাল্টিপল টাইমস যখন আমরা মানে পারফর্ম করতে চাইছি, তখন তার জন্য একটা ইনিশিয়াল কন্ডিশন থাকবে, তার একটা টার্মিনেটিং কন্ডিশন থাকবে। যতক্ষণ পর্যন্ত আমার কন্ডিশনটা স্যাটিসফাই করবে, ততক্ষণ পর্যন্তই তুমি কিন্তু কাজটাকে করতে পারবে। যখনই কন্ডিশনটা ফলস, তার মানে তোমার কিন্তু তোমার লুপটা বা তোমার ইটারেশনটা কিন্তু এখন শেষ হয়ে গেছে, বাট তোমার তোমার কিন্তু টার্মিনেটিং কন্ডিশনে কিন্তু এখন স্যাটিসফাই করে গেছে। ঠিক আছে, তাহলে আমরা ইটারেশন স্টেটমেন্ট বেসিক্যালি আমার রিপিটেড কিছু কম্পিউটেশন করতে আমাকে হেল্প করে, তাই না? রিপিটেড কম্পিউটেশন, আমি হয়তো 100 বার যোগ করব, আমি ধরে নাও হয়তো 100 বার কোনো একটা মেসেজকে ডিসপ্লে করব, তো দ্যাট ইজ দ্য রিপিটেড কম্পিউটেশন। তো ইটারেশন স্টেটমেন্ট কিন্তু আমাকে রিপিটেড কম্পিউটেশন করতে আমাকে হেল্প করে। 3 রকমের ইটারেশন স্টেটমেন্ট আছে আমাদের সিতে। 3 রকমের ইটারেশন স্টেটমেন্ট আছে সিতে, খুব পপুলার। প্রথম স্টেটমেন্টটার ইটারেশন স্টেটমেন্টটা তোমার নাম হচ্ছে ফর স্টেটমেন্ট, এটাকে আমরা অনেক সময় আবার তার নামে ডাকি ফর লুপ, লুপ বলে ডাকি। সেকেন্ড স্টেটমেন্টটার নাম হচ্ছে হোয়াইল স্টেটমেন্ট। তাহলে আমরা যখন প্রোগ্রামিংয়ে কোনো ফর বা হোয়াইলকে যখন দেখব, যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে এই ফর আর হোয়াইলটাকে তুমি কী স্টেটমেন্ট বলবে, তখন তুমি কিন্তু বলবে এটা এটা হচ্ছে একটা ইটারেটিভ স্টেটমেন্ট। আমার প্রোগ্রামিংয়ে যখন কোনো ইফেলস থাকবে, যদি কেউ জিজ্ঞেস করে এই ইফেলসকে কী স্টেটমেন্ট বলা হয় গো, তখন তোমরা বলবে যে এটাকে আমরা কী বলি, সিলেকশন স্টেটমেন্ট, তাই না? আমরা যখন এখন চিনছি, আমরা এখন মানে চিনতে পারছি কিনা দেখছি যে কাকে আমরা কী স্টেটমেন্ট বলি আমার প্রোগ্রামিংয়ে। তো এরকম কিছু স্টেটমেন্ট দিয়েই তো আমার কম্পিউটারে প্রোগ্রামিং, আমার সি এর প্রোগ্রাম তো কনসিস্ট হয়, তাই না? তাহলে আমরা এখন দেখে চিনতে পারছি যে কোনটা কী ধরনের স্টেটমেন্ট। সেটাই কিন্তু সবথেকে বড়, মানে চিনতে পারাটা কিন্তু সবথেকে মানে একটা মানে শেখা, যে আমি চিনতে পারছি যে এটা আমার ইটারেটিভ স্টেটমেন্ট। অনেকে তো দেখে বলতেই পারে না যে এই ফর স্টেটমেন্টটাকে তোমার ভাবে যেটাকে এটা আবার কী কাজ করে ফর দিয়ে, বা হোয়াইল দিয়ে কী কাজ করা যায়। কিন্তু আমরা চিনতে পারছি, আমি হয়তো ফরের কাজ জানি না, কিন্তু বলতে পারছি যে ফরটা স্যার একটা ইটারেটিভ স্টেটমেন্ট, কারণ এই ফরটাকে দিয়ে আমরা কোনো রিপিটেড কম্পিউটেশন করতে পারি। তাহলে এইটুকুই তো অনেকে বলতে পারে না। তাহলে ফরের কাজটা আমরা শিখবো যখন লুপ পড়বো। লুপের কে আমরা যখন আমরা ফরের তার যা কিছু আছে কনসেপ্ট ফর দিয়ে, বা ফর কীভাবে কাজ করে, বা ফরের ডিফারেন্ট ভ্যারিয়েশনস, ফর দিয়ে ডিফারেন্ট প্রোগ্রামিং প্রবলেম সলভ করা যায়, তো সেগুলো আমরা ফর লুপে পড়বো। ঠিক আছে, আরেকটা স্টেটমেন্ট তার নাম হচ্ছে ডু হোয়াইল স্টেটমেন্ট। ডু হোয়াইল স্টেটমেন্ট, এই 3 ধরনের কিন্তু আমাদের সিতে ইটারেটিভ স্টেটমেন্ট আছে। এই 3 ধরনের ইটারেটিভ স্টেটমেন্ট আমাদের সিতে আছে। ঠিক আছে, তো আমরা এই কনসেপ্টগুলো না আমরা সেই লুপ যখন পড়বো তখন আমরা তখন দেখাবো। এই 3 থেকে আবার তোমার বলা হয় লুপ ইন সি, লুপ ইন সি। ঠিক আছে, তো আমরা লুপের কনসেপ্টে তোমার যখন ঢুকবো, তখন কিন্তু আমরা ফর হোয়াইল আর ডু হোয়াইলের কনসেপ্টটাও তখন আমরা শিখবো কীভাবে কাজ করে। ওকে,
এটা হচ্ছে আমাদের ইটারেশন বা ইটারেটিভ স্টেটমেন্ট বা ইটারেশন স্টেটমেন্ট। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার আমরা চলে আসবো আমাদের লাস্ট স্টেটমেন্টে, তার নাম হচ্ছে নাম্বার 5, জাম্পিং স্টেটমেন্ট। দেখো জাম্পিং স্টেটমেন্ট কথাটা কিন্তু আমি আগেও বলেছিলাম যে জাম্প স্টেটমেন্ট, জাম্প করছি আমরা। কার হেল্প নিয়ে জাম্প করতে পারছিলাম? কার হেল্প নিয়ে জাম্প করতে পারছিলাম বলো? গো টু গো টু লেভেল স্টেটমেন্ট। লেভেল স্টেটমেন্ট। তাই এটা কিন্তু একটা লেভেল স্টেটমেন্ট। তো লেভেল স্টেটমেন্ট হোক না, সে তো তোমার তাকে দিয়ে তো আমি জাম্প করতে পারছি, তাকে তো আমি তাহলে জাম্পিং স্টেটমেন্টও বলতে পারি তো? না বলতে পারি না? পারি তো? দেখো আমি তাকে হ্যাঁ তোমার স্যার তো বলতে পারি। জাম্পিং স্টেটমেন্টও বলতে পারি, কারণ সে তোমাকে জাম্প করতে আমাকে হেল্প করছে, হ্যাঁ স্যার। জাম্প করতে আমাকে হেল্প করছে। হ্যাঁ স্যার। তাহলে একটা স্টেটমেন্টের যে একটাই পারপাস থাকবে তা তো নয়, তাকে তো অনেকগুলো নামে ডাকা যেতে পারে। আমি গোটুকে বলছি জাম্পিং স্টেটমেন্ট, আমি গোটুকে বলছি লেভেল স্টেটমেন্ট। কেন কি না, তার একটা লেভেল থাকতে পারে, তার নাম হচ্ছে লেভেল স্টেটমেন্ট। ওই যে L1 লিখছি বা L2 লিখছি, তার মানে তার একটা লেভেল। তো জাম্প স্টেটমেন্ট কি কাজ করে? জাম্প স্টেটমেন্ট যে কাজটা করে সেটা হচ্ছে যে জাম্প স্টেটমেন্ট তোমার ট্রান্সফার করছে, ট্রান্সফার দ্য প্রোগ্রাম কন্ট্রোল, ট্রান্সফার দ্য প্রোগ্রাম কন্ট্রোল from one location to another location আনকন্ডিশনালি। আমি টার্মটা কিন্তু বলেছিলাম আনকন্ডিশনাল জাম্প, কথাটা বলেছিলাম আনকন্ডিশনালি। কোনো কন্ডিশন ছাড়া আমার জাম্প স্টেটমেন্ট কি করে না, আমার প্রোগ্রামের কন্ট্রোলটাকে ট্রান্সফার করে একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে। তাই তো করছিল। আমরা যখন গো টু ইউজ করে যখন কাজ করেছি, তখন সেখানে আমার কিন্তু দেখো প্রোগ্রামের যে কন্ট্রোলটা দেখো একটা লোকেশন থেকে কিন্তু দেখো অন্য লোকেশনে তোমার দেখো জাস্ট ট্রান্সফার হচ্ছিল। ধরুন আমার এখানে গো টু লেখা আছে, গো টু L1, তার মানে আমার যখনই গো টু L1 দেখছে কম্পাইলার, তখন কিন্তু আমার প্রোগ্রামের যে কন্ট্রোল সে কিন্তু তোমার দেখো এখন জাম্প করছে এই লোকেশন থেকে, আমার দেখো জাম্প করছে এই লোকেশনে উইদাউট এনি কন্ডিশনস, কোনো কন্ডিশন ছাড়াই কিন্তু, কোনো কন্ডিশন ছাড়াই কিন্তু তোমার জাম্প করছে একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে। এটা হচ্ছে আমার ধরুন লোকেশন 1, ধরি যদি ভাবি আমরা লোকেশন 1, এটা ধরো আমি ভাবলাম মানে বললাম তোমার হয়তো লোকেশন 5 বা লোকেশন 6, নাম দিলাম একটা, ঠিক আছে? তো দ্যাট ইজ দ্য ফাংশন অফ এ জাম্পিং স্টেটমেন্ট বা পারপাস অফ এ জাম্পিং স্টেটমেন্ট। এবার এই জাম্পিং স্টেটমেন্টকে আমরা কিছু টাইপে আমরা ডিভাইড করতে পারি। প্রথম জাম্পিং স্টেটমেন্টটার নাম হচ্ছে গো টু স্টেটমেন্ট। প্রথম টাইপটা হচ্ছে গো টু স্টেটমেন্ট। নাম্বার 2, ব্রেক স্টেটমেন্ট। ব্রেক ব্রেক দিয়েও কিন্তু আমরা একটা লোকেশন থেকে জাম্প করে বেরিয়ে আসতে পারি আর একটা লোকেশনে। ব্রেক স্টেটমেন্ট আমি তার পারপাস কোথায় ব্যবহার করা হয় সেটা আমরা ব্রেক স্টেটমেন্ট যখন পড়বো আমি সেখানে আমরা শিখব, ঠিক আছে? নাম্বার 3 হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট, কন্টিনিউ স্টেটমেন্ট। আর নাম্বার 4, রিটার্ন স্টেটমেন্ট, রিটার্ন স্টেটমেন্ট। এই চারটে স্টেটমেন্টকে আমাদের সিতে বলা হয় জাম্প স্টেটমেন্ট। যে স্টেটমেন্টগুলোর হেল্প নিয়ে আমরা প্রোগ্রামের কন্ট্রোলটাকে ট্রান্সফার করতে পারি একটা লোকেশন থেকে অন্য একটা লোকেশনে আনকন্ডিশনালি। এই টার্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোনো কন্ডিশন ছাড়াই আমরা কিন্তু আনকন্ডিশনালি আমরা কিন্তু একটা লোকেশন থেকে অন্য লোকেশনে আমরা জাম্প করতে পারি। তো এই প্রত্যেকটা আমাদের টপিক আমাদের সিতে কিন্তু প্রত্যেকটা আমরা পড়বো, ডিটেল স্টাডি করব। ব্রেক স্টেটমেন্ট, রিটার্ন স্টেটমেন্ট, কন্টিনিউ স্টেটমেন্ট, গো টু স্টেটমেন্ট আমরা কিছুটা হলেও পড়েছি। কন্ডিশনাল জাম্প, আমরা ব্যাকওয়ার্ড জাম্প, ফরওয়ার্ড জাম্প, লুপের কনসেপ্টটাকে আমরা গোটু দিয়ে ইমপ্লিমেন্ট করেছি, গোটু দিয়ে 2টা প্রোগ্রামও দেখেছি, কিছুটা হলে আমরা পড়েছি গোটুটা। আরও ডিটেলস আমরা পড়বো গোটু স্টেটমেন্ট আমাদের সেই টপিকে গিয়ে, ঠিক আছে? তাকে আমরা বলছি জাম্প স্টেটমেন্ট। তাহলে আমরা 5টা স্টেটমেন্ট পড়লাম। তাহলে এখন প্রোগ্রামিংয়ে আমাকে যদি একটা প্রোগ্রামিং দিয়ে দেয়, যদি বলে যে এখানে কী ধরনের স্টেটমেন্টগুলো আছে একটু বলো তো, তুমি কিন্তু মার্ক করতে পারবে। এখন তুমি ইফ দেখে বলতে পারবে এটা সিলেকশন স্টেটমেন্ট, তুমি লুপ দেখে বলতে পারবে যে এটা ইটারেটিভ স্টেটমেন্ট, তুমি গো টু বা কন্টিনিউ বা ব্রেক বা রিটার্ন দেখে তুমি বলতে পারবে এটা একটা জাম্প স্টেটমেন্ট। দেখো আমাদের প্রোগ্রামিংয়ে কিন্তু এখন একটা রিটার্ন স্টেটমেন্ট থাকে, দেখেছো? দেখো রিটার্ন 0 আছে, তাই না? তাহলে এখানে রিটার্ন 0, আমার মেন ফাংশনটা দেখো, আমি এখানে দেখো এই ইনটাকে বলা হয় রিটার্ন টাইপ। প্রত্যেকটা ফাংশন কিছু না কিছু ভ্যালুকে রিটার্ন করে। আমি এখন চাইছি যে মেন ফাংশনটা তোমার একটা ভ্যালুকে রিটার্ন করবে, কোন টাইপের ভ্যালু না ইন্টিজার টাইপের।
তার জন্য কি করেছি রিটার্ন জিরো। তাহলে এ তোমার রিটার্ন জিরো তোমার কাকে করছে রিটার্ন জিরোটা, না অপারেটিং সিস্টেমকে কিন্তু রিটার্ন করছে জিরোটা। তাহলে রিটার্ন জিরোর মানে কিন্তু তোমার ওএসকে তোমার রিটার্ন করছে জিরোটাকে। ওকে, আমি যদি এখানে ভয়েড লিখতাম, হয়তো ভয়েড লিখে হয়তো অনেক কম্পাইলার কাজ করে না, কিন্তু কিছু কম্পাইলার আবার কাজ করে ভয়েড মেন। আমি যদি চাইতাম যে আমার মেন ফাংশন কিছু রিটার্ন না করুক, আমি তখন কিন্তু এখানে ভয়েড লিখে রাখতাম। আর ভয়েড লিখলে কিন্তু আমার কোনো রিটার্ন স্টেটমেন্ট লেখার দরকার থাকে না। আমরা যখন ফাংশন পড়বো সিতে, তখন সেখানে ফাংশনকে কিন্তু আমরা নিজেরা তৈরি করব, কারণ এখানে মেন কিন্তু একটা ইউজার ডিফাইন ফাংশন। একটা মেন ফাংশনের মধ্যে তোমার কত কি লাইন লিখবে বা কতগুলো স্টেটমেন্ট থাকবে, কী ধরনের স্টেটমেন্ট থাকবে, তুমি কিন্তু ডিসাইড করো অ্যাকর্ডিং টু দ্য প্রোগ্রাম স্টেটমেন্ট বা অ্যাকর্ডিং টু দ্য প্রোগ্রামিং প্রবলেম। তাহলে মেনকে যেহেতু তোমার আমরা লিখতে পারছি, আমার মেনের মধ্যে কটা প্রিন্টএফ থাকবে, আমার মেন ফাংশনের মধ্যে কটা স্ক্যানএফ থাকবে, আমি কতগুলো ভ্যালুকে নিয়ে কাজ করব, সেটা কিন্তু আমার উপর ডিপেন্ড করে, তোমাদের উপর ডিপেন্ড করে। তার জন্য কিন্তু মেনকে বলা হয় ইউজার ডিফাইন ফাংশন। আর যে ফাংশনগুলোকে ব্যবহার করার জন্য আমাকে জাস্ট সেই ফাংশনটাকে ইউজ করতে হয়, কিন্তু সেই ফাংশনটা আমি কিন্তু কোনোভাবেই ডিফাইন করতে পারি না, সেই ধরনের ফাংশনকে বলা হয় লাইব্রেরি ফাংশন। তাহলে আমার এই প্রোগ্রামটার মধ্যে লাইব্রেরি ফাংশন কোনটা, না প্রিন্টএফটা হচ্ছে লাইব্রেরি ফাংশন। কারণ প্রিন্টএফের মধ্যে দেখো তুমি যা লিখছো তোমার সেটা ডিসপ্লে হয়ে যাচ্ছে, কিন্তু প্রিন্টএফ ফাংশনে তুমি কিন্তু কোথাও কোনো বডি তুমি লেখোনি, বা তুমি কিন্তু ডিফাইন করোনি প্রিন্টএফ ফাংশনটাকে। কে ডিফাইন করেছে, না সেটা কিন্তু আমার ডিফাইন করা আছে কোথায়, না আমার এই হেডার ফাইলটার ভিতরে stdio.h ফাইলের ভিতরে ডিফাইন করা আছে। কার ডেফিনেশন, না প্রিন্টএফ ফাংশনের ডেফিনেশন। তার জন্য তোমার প্রিন্টএফকে বলা হয় লাইব্রেরি ফাংশন, আর মেনটাকে বলা হয় ইউজার ডিফাইন ফাংশন। তাহলে সিতে ফাংশন দু রকমের হয়, একটা হচ্ছে লাইব্রেরি ফাংশন, একটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। যে ফাংশনগুলোকে ইউজার ডিফাইন করে তার নাম হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, আর যে ফাংশনগুলোকে তোমার সিস্টেম ডিফাইন করে তাকে বলা হয় লাইব্রেরি ফাংশন। তো এরকম অনেক লাইব্রেরি ফাংশন আছে, কয়েকশো লাইব্রেরি ফাংশন আছে সিতে। তার প্রত্যেকটা ডেফিনেশন কিন্তু তোমার ডিফাইন করা আছে আমার এরকম কিছু হেডার ফাইলের মধ্যে। সেটা আমার stdio হতে পারে, সেটা আমার আদার্স হয়তো ম্যাথামেটিক্যাল কোনো হয়তো ফাংশনে কাজ করব, আমার math.h-টাকে string.h আছে string.h আছে, math.h আছে, stdlib.h আছে, conio.h আছে, ঠিক আছে, ctype.h আছে, dos.h আছে, time.h আছে। হ্যাঁ, উল্লেখলে কাজ হবে না, আমার ডিফারেন্ট পারপাসে তোমার ডিফারেন্ট আমি তো ফাইলগুলোকে ইনক্লুড করবো, তাই না? আমার যখন যেমন পারপাস আসবে আমি তখন সেই ধরনের ফাইলগুলোকে ইনক্লুড করব। আমার ইনপুট আউটপুট রিলেটেড তোমার যা কিছু কাজকর্ম করতে হলে আমাকে stdio-টাকে আমাকে ইনক্লুড করতে হবে। এবার তুমি বলো যে কোনো প্রোগ্রামিংয়ে তুমি প্রিন্টএফ স্ক্যানএফ ছাড়া কোনো কাজ করতে পারবে না। তোমার কোনো প্রোগ্রামে তুমি কি কোনো কিওয়ার্ড ইউজ না করে তুমি কি কোনো কাজ করতে পারবে? তোমাকে ইন্ট ক্যারেক্টার ফ্লোট তোমাকে ইউজ করতেই হবে, প্রিন্টএফ স্ক্যানএফ তোমাকে ইউজ করতেই হবে। তুমি স্ক্যানএফ ইউজ না করে তোমাকে কিন্তু প্রিন্টএফ তোমাকে ইউজ করতেই হবে, কারণ একটা প্রোগ্রামে যদি কোনো আউটপুট না থাকে তাহলে ইউজার যে কোডটাকে রান করছে সে কী করে বুঝবে যে কী আউটপুট আসছে প্রোগ্রামটা থেকে? তাহলে এই যে প্রিন্টএফ স্ক্যানএফ বা যত কিওয়ার্ড তুমি ইউজ করছো, এই প্রত্যেকটা ডেফিনেশন কিন্তু তোমার লেখা আছে stdio এর মধ্যে। তার জন্য আমরা সিতে তোমার যা কিছু কোড লিখি না কেন, আমার কিন্তু এই ফাইলটা কিন্তু কমন আমাকে ইনক্লুড করতেই হয়, এটা আমার কমন ফাইল। এবার আমি হ্যাঁ কিওয়ার্ড এই ইনটাকে বলা হয় কিওয়ার্ড। সিতে আমাদের 32টা কিওয়ার্ড আছে, আমি তো বলেছিলাম কিওয়ার্ডের কথা। সিতে আমাদের তোমার কটা কিওয়ার্ড আছে? 32টা কিওয়ার্ড আছে সিতে, আমাদের 32টা কিওয়ার্ড আছে, বা এটাকে অনেক সময় বলা হয় রিজার্ভ ওয়ার্ড, ঠিক আছে, রিজার্ভ ওয়ার্ড বলা হয়। মানে কেন এটাকে রিজার্ভ ওয়ার্ড বলছি, না এই সমস্ত এই 32টা ওয়ার্ডের মিনিংটা রিজার্ভ করা আছে, ডিফাইন করা আছে কোথায়, না stdio.h হেডার ফাইলের মধ্যে। যেমন কি কি এক্সাম্পল কি কিওয়ার্ডের, না যেমন এক্সাম্পল দেখো না ইন্ট ইউজ করি আমরা, ফ্লোট, ঠিক আছে, ক্যার, ডাবল, হ্যাঁ, লং, ব্রেক, কন্টিনিউ, রিটার্ন, গো টু, তাই না, গো টু, মেন হবে ভয়েড হবে মেন ফাংশন, মেন কিন্তু নট এ কিওয়ার্ড, মেন কিন্তু নট এ কিওয়ার্ড, ঠিক আছে, বোঝা গেছে। ভয়েড হবে, ভয়েড তোমার রিটার্ন টাইপ, মেনটা ফাংশন, গো টু লিখেছি, ঠিক আছে। ইফ এলস, ওকে। ফর, এই যে ফর লুপ বলছিলাম, ফর, হোয়াইল, স্টার্ট আছে, ইউনিয়ন আছে, ডু আছে, ইউনিয়ন, এরকম 32টা আছে এক্সেট্রা, যেগুলো আমার দেখো যেগুলো আমরা দেখেছি দেখো তার নামগুলো লিখলাম এখানে, ঠিক আছে, এক্সেট্রা, মানে 32টা কিন্তু কিওয়ার্ড আছে আমাদের সিতে। ওকে, যাই হোক আমরা এখন এবার আমাদের আমার নোটসের মধ্যে আমি তোমাদের কি কোনো নোটস শেয়ার করেছি এখনো পর্যন্ত?
হ্যাঁ স্যার অ্যালগরিদম একটা করেছিলাম অ্যালগরিদম একটা নোট শেয়ার করেছি আর সির একটা নোট শেয়ার করেছি। আমি প্রথম যে নোটসটা শেয়ার করেছি দেখো তার মধ্যে তোমার কিওয়ার্ডটা আছে কিনা একটু দেখে আমাকে বলবে, না থাকলে আমি আজকে সেকেন্ড নোটটা শেয়ার করব, ইউনিট 2টা আজকে শেয়ার করব, ঠিক আছে? ইউনিট 2টা আজকে শেয়ার করব, ওকে? তার মধ্যে তোমার কিওয়ার্ডের কনসেপ্ট থাকবে, তার মধ্যে কিওয়ার্ডের কনসেপ্ট থাকবে, ক্লিয়ার? এবার আমরা আসল কনসেপ্টে ফিরে আসি। অনেক কিছু আমরা উল্টোপাল্টা নিয়ে বকলাম, উল্টোপাল্টা নয়, সবটাই কনসেপ্ট, মানে সবটাই আমাদের কনসেপ্ট, সবগুলো কিন্তু আমাদের শীতে আমাদের জানতে হয়। স্যার শোনাচ্ছে? হ্যাঁ স্যার বলছিলাম স্যার আগের স্যার ভিডিওগুলো একটু স্যার ক্লাসরুমে আপলোড করে দেবেন। হ্যাঁ ক্লাসরুমে আগের মানে দেখো আমি তোমার স্যার গ্রুপের হ্যাঁ স্যার গ্রুপে রয়েছে। আপলোড করে দেবো স্যার। দুটো ভিডিও আছে যেটা আমি তোমাদেরকে আগের দিনে ক্লাসটা নিতে পারিনি বলে তোমাদের বলেছিলাম যে দুটো ভিডিও তোমরা একটু দেখে নাও, ওটা কিন্তু তোমার হ্যাঁ, অপারেটর তার নিয়ে আগে একটা রিলেটেড। হয়েছে, স্যার, তার আগে একটা হয়েছে, সেটা তোমার কিন্তু তার আগে- গ্রুপে দেওয়া আছে না, সেটা গ্রুপে দেওয়া আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ সেটা ক্লাসরুমে দেওয়া নেই। ক্লাসরুমে আপলোড ওকে 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 ঠিক আছে। স্যার কোনোদিন ডিলিট হ্যাঁ হ্যাঁ ডিলিট হয়ে যায়, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে সেটা আমি করে দেবো। আর তোমাদের মধ্যে কেউ একটা কাজ করবে, তোমরা কিন্তু একটা প্লেলিস্ট তৈরি করবে, ঠিক আছে? কেউ একটা, যত তোমার ধরো ডে ওয়াইজ টপিক ওয়াইজ যে ভিডিওগুলো আমি তোমাদেরকে গ্রুপে দিচ্ছি, কেউ একটা তোমাদের মধ্যে কেউ একটা প্লেলিস্ট তৈরি করবে, ঠিক আছে? একটা প্লেলিস্ট তৈরি করবে মানে একটা কোনো ওয়ার্ড বা ওয়ার্ডের একটা ফাইল তৈরি করলে, আর কিছু নয়। ওয়ার্ডের ফাইলের মধ্যে কি থাকছে না, ধরো ক্লাস ওয়ান থাকলো, টপিকটা থাকলো কি পড়িয়েছি ক্লাস ওয়ানে, তার ইউটিউবের লিঙ্কটা তোমার থাকছে পাশে, ঠিক আছে? এখানে তোমার থাকছে, ওকে? ক্লাস টু টপিকের নাম থাকলো, কি পড়িয়েছি তার পাশে লিঙ্কটা থাকলো। তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার বা অ্যাট দ্য এন্ড অফ দ্য তোমার সি কোর্স কমপ্লিশন, তোমার কাছে কিন্তু একটা প্লে লিস্ট থেকে যাচ্ছে যে তোমার ক্লাস ওয়ানে কী টপিক পড়ানো হয়েছে, তার লিঙ্কটা কি, ঠিক আছে? ওকে, তাহলে এই ফাইলটা কিন্তু তোমরা তো হয়তো আমাকে শেয়ার করলে, আমি তখন বাকিদেরকে তখন ওটা গ্রুপে শেয়ার করে দিলাম, তাহলে কিন্তু সবাই কিন্তু এই প্লে লিস্টটা পেয়ে গেল, ওটা স্যার ওকে? ওয়ার্ডে বানাবে, ওয়ার্ডে বানাও, তারপরে লাস্টে পিডিএফ করবে, ওয়ার্ডে বানাও, ঠিক আছে? ওয়ার্ডে বানাও, প্লেন ওয়ার্ডে বানাও, ইন্ডেক্স টাইপের কাজ করবে না? ইন্ডেক্স টাইপে কাজ করবে। আর চাইলে আমি যে নোটসগুলো দেবো, ধরো ইউনিট ওয়ানের নোটস, ধরুন এখানে তোমার ধরো ইউনিট ওয়ান থাকলো, বা তুমি পরে একটা করলে যে ইউনিট ওয়ান লার্নিং মেটেরিয়াল, তা তুমি এটা হাইপার লিঙ্ক করে রাখলে আমার ফাইলটার, ঠিক আছে? মানে গুগল ড্রাইভ থেকে লিংক করে হ্যাঁ লিঙ্ক করে রেখে দেবে, তাহলে এখানে ক্লিক করলে তখন তোমার সেই নোটটা ওপেন হবে, ঠিক আছে? তো এরকম করা যায়। হ্যাঁ আমার বুঝলাম। যত ব্যাচে তোমার স্টুডেন্ট আছে তারা কিন্তু এরকমভাবে হাইপার লিঙ্ক তৈরি করে, ঠিক আছে? মানে আমার থার্ড সেমিস্টারে তোমার ধরো 5টা সাবজেক্ট, তো সেই থার্ড সেমিস্টারে তোমার 5টা সাবজেক্টে কিন্তু আমার প্লে লিস্ট আছে, ঠিক আছে? সেপারেটলি সাবজেক্ট ওয়াইজ, কম্পিউটার সায়েন্সের কথা বলছি। তো সেখানে ওরা মানে সব মানে সেমিস্টার যখন এক্সামের জাস্ট 10 থেকে 12 দিন আগে তারা কিন্তু ওটাকে তৈরি করে নেয়, ওই লিস্টটা, প্লে লিস্টটা। ওতে তোমার কী সুবিধা হয়, পরীক্ষার সময় ওখানে তোমার নোটস প্লাস হচ্ছে আমার লেকচার ভিডিও সব ওই টপিক ওয়াইজ থাকে, যার যেটা তোমার দেখার প্রয়োজন সে সেই পার্টিকুলার লিঙ্কে তোমার ক্লিক করে সেটা দেখতে পারে। নাহলে কী হবে, তাকে খুঁজতে হবে ক্লাসরুম, দেখো তো ক্লাসরুম তোমাকে তো খুঁজতে হবে, যদিও আমার ক্লাসরুমে তোমার টপিকের নাম থাকে তারপরে কিন্তু তার ভিডিওটা দেওয়া থাকে, ওকে? এটা পরে কিন্তু সুবিধা হবে অনেক। হ্যালো স্যার। বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যালো বলো বলো। স্যার, আমার আজ জয়েন করলাম তো স্যার, হ্যাঁ। ওই ক্লাসরুমের লিংকটা যদি একটু শেয়ার করে দিতেন group এ। অবশ্যই 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 করে দেবো। আর তোমাদের ফ্রেন্ডসরাও শেয়ার করে দিতে পারে, কেউ একটা শেয়ার করে দিও, প্রীতম কিংবা বিশ্বরূপ একটু শেয়ার করে দিও, বা আমি করে দিতে পারি, হ্যাঁ একটু শেয়ার করে দিও প্রীতম বা ঠিক বিশ্বরূপ। আছে। ঠিক আছে স্যার। ঠিক আছে, চলো আমরা এখন যে টপিকে ছিলাম সেই টপিকটা আমরা একটু বলে নিই। টপিকটার নাম ছিল আমাদের ইনপুট আউটপুট স্টেটমেন্ট। দেখো আমি ইনপুট আউটপুট স্টেটমেন্ট বলতে গিয়ে যে স্টেটমেন্ট কথাটা আছে বলে আমরা এতক্ষণ সময় কিন্তু তোমরা দেখো কাটিয়ে ফেললাম এই স্টেটমেন্ট নিয়ে, সিতে স্টেটমেন্ট নিয়ে, তাই না? ইনপুট আউটপুট স্টেটমেন্ট ইন সি, এই স্টেটমেন্টটা নিয়ে কিন্তু আমরা এতক্ষণ ধরে ডিসকাস করছিলাম, ঠিক আছে? তো এখন আমরা চলে আসছি, ইনপুট আউটপুট স্টেটমেন্টকে আমরা 2 টাইপে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে ফরম্যাটেড ইনপুট আউটপুট স্টেটমেন্ট, একটা হচ্ছে ফরম্যাটেড, একটা হচ্ছে আনফরম্যাটেড ইনপুট আউটপুট স্টেটমেন্ট, ওকে? যেটা বোঝার দরকার সেটা হচ্ছে যে হোয়াই ফরম্যাটেড আর হোয়াই আনফরম্যাটেড। একটা হচ্ছে আনফরম্যাটেড ইনপুট আউটপুট স্টেটমেন্ট, একটা হচ্ছে ফরম্যাটেড ইনপুট আউটপুট স্টেটমেন্ট। এটা আমাদেরকে ভালো করে জানতে হবে, ওকে? কি বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে যে কাকে আমরা ফরম্যাটেড বলছি বা কাকে আমরা আনফরম্যাটেড বলছি সেই কনসেপ্টটা কিন্তু আমাদের জানার। তো একটু ভালো করে শোনো, তাহলে বুঝতে পারবে কিছুই নেই কনসেপ্টটার মধ্যে, যে
যদি কোনো ইনপুট আউটপুট ফাংশন, এটাকে দেখো যাকে আমরা স্টেটমেন্ট বলছি এখানে, সেটা কিন্তু আমাদের ফাংশন। যদি কোনো ইনপুট আউটপুট স্টেটমেন্ট বা যে ইনপুট আউটপুট স্টেটমেন্টে, দেখো ইনপুট স্টেটমেন্ট দিয়ে আমরা কিছু ইনপুট নিতে পারি, আর আউটপুট স্টেটমেন্ট দিয়ে আমি ইউজারকে কিছু আউটপুটকে ডিসপ্লে করতে পারি। তাহলে ইনপুট থাকছে, ইনপুট নিতে পারছি, আবার আউটপুট ডিসপ্লেও করতে পারছি, সেই ধরনের কোনো স্টেটমেন্টকে আমরা বলছি ইনপুট আউটপুট স্টেটমেন্ট। তার মধ্যে তোমার চলে আসছে টার্মটা হচ্ছে ফরম্যাটেড। আমরা একটা ইন্টিজার নাম্বারকে যখন আমি ইনপুট নিই বা ডিসপ্লে করি, তখন তার জন্য যে ফরম্যাট স্পেসিফায়ারটা আমরা ব্যবহার করি তার নাম হচ্ছে %d। ইয়েস অর নো? তাই তো? কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে নিয়ে যখন আমরা কাজ করতে যাই, তখন তার জন্য আমরা প্রিন্টএফ করি বা স্ক্যানএফ করি, আমাকে %f বলে একটা ফরম্যাট স্পেসিফায়ার, বা এটাকে ফরম্যাট স্পেসিফায়ার বলা হয়, বা এটাকে ফরম্যাট স্ট্রিং বলা হয়। ফরম্যাট স্পেসিফায়ার বা ফরম্যাট স্ট্রিং কিন্তু একই টার্ম। হ্যাঁ, ফরম্যাট স্পেসিফায়ার বা ফরম্যাট স্ট্রিং। ফরম্যাট কি পরে আমরা আরো ডিটেইলসে হ্যাঁ অবশ্যই, আমি তো এখানে ফরম্যাট স্ট্রিং বলছি, তাই না? আমি তো এখানে ফরম্যাট স্ট্রিং বলছি। আমাদের স্ট্রিং একটা চ্যাপ্টার, আমাদের শুধু স্ট্রিং হচ্ছে একটা চ্যাপ্টার, সেটা আমরা পড়বো। ওকে, তো এবার হ্যাঁ অ্যারের মধ্যে আছে স্ট্রিং। হ্যাঁ, এবার ধরো কোনো ক্যারেক্টার নাম্বারকে হয়তো ইনপুট নেব বা ডিসপ্লে করব, তার জন্য দেখো আমাদের %c একটা ফরম্যাট স্ট্রিং বা ফরম্যাট স্পেসিফায়ার। তাহলে যে ইনপুট আউটপুট স্টেটমেন্টে ইনপুট নেওয়ার জন্য বা ডিসপ্লে করার জন্য আমাকে ফরম্যাট স্ট্রিংটাকে আমাকে স্পেসিফাই করতে হয়, সেই ইনপুট আউটপুট স্টেটমেন্টকে আমরা বলতে পারি ফরম্যাটেড ইনপুট আউটপুট স্টেটমেন্ট। যেমন প্রিন্টএফটা হচ্ছে একটা ফরম্যাটেড আউটপুট স্টেটমেন্ট। কেন না, প্রিন্টএফ দিয়ে আমি যখনই কোনো একটা ভ্যালুকে ডিসপ্লে করতে যাই কোনো ভেরিয়েবলের, তখন তার জন্য সেই ভেরিয়েবলটা কোন টাইপের দেখে আমাকে ফরম্যাট স্পেসিফায়ারটাকে আমাকে সিলেকশন করতে হয়। যদি আমি ইন্টিজার a=5 এর মধ্যে, ধরো হয়তো এর মধ্যে 5 একটা ভ্যালু স্টোর করা আছে, আমি এর মানটাকে ডিসপ্লে করব, তখন তার জন্য কিন্তু আমাকে প্রিন্টটা এভাবে লিখতে হয়, প্রিন্টে %d ডবল কোট শেষ করে কমা দিয়ে আমাকে a লিখতে হয়, তবে কিন্তু এর মানটা 5 আমাকে আউটপুট স্ক্রিনে দেখায়। ইয়েস অর নো? দেখায় তো এভাবে লিখে। তাহলে আমার এটা কোন টাইপের ভেরিয়েবল ছিল না, ইন্টিজার টাইপের, তাকে ডিসপ্লে করতে দেখো আমি একটা ফরম্যাট স্ট্রিং ব্যবহার করেছি। আর এই প্রিন্টেডটা দিয়ে আমি কিন্তু দেখো ডিসপ্লে করছি, আউটপুটের কাজ করছি, আউটপুট করছে বা আউটপুট ডিসপ্লে করছে। তাহলে আমি প্রিন্টেডটাকে তোমার আউটপুট ফাংশন বলতে পারি। আর এই আউটপুট ফাংশনটাকে তোমার ডিফাইন করার সময় আমি একটা ফরম্যাট স্ট্রিংকে স্পেসিফাই করেছি। দ্যাটস ওয়াই আমি এই ইনপুট আউটপুট ফাংশনটাকে আমরা বলতে পারি ফরম্যাটেড ইনপুট আউটপুট স্টেটমেন্ট। যেমন ধরো স্ক্যানএফ ফাংশন, স্ক্যানএফ দিয়ে আমি যখন কিছু স্ক্যান করি, তখন কিন্তু ফার্স্ট আমাকে লিখতে হয় %d বা %f বা %c, তারপর আমাকে লিখতে হয় অ্যাম্পারসেন্ট দিয়ে ভেরিয়েবলের নাম লিখতে হয়, সেটা হয়তো xyz যা খুশি হতে পারে। তাহলে এটা স্ক্যানএফ দিয়ে আমি দেখো ইনপুট নিচ্ছি, কিন্তু ইনপুট নেওয়ার সময় আমি কোন টাইপের ইনপুট নিচ্ছি তাকে স্পেসিফাই করার জন্য কিন্তু আমাকে একটা ফরম্যাট স্ট্রিংকে স্পেসিফাই করতে হচ্ছে। তাহলে যে ইনপুট আউটপুট ফাংশনে আমরা ফরম্যাট স্ট্রিংটাকে স্পেসিফাই করি ইনপুট নেওয়ার জন্য বা আউটপুট ডিসপ্লে করার জন্য, সেই ইনপুট আউটপুট স্টেটমেন্টকে বলা হয় ফরম্যাটেড ইনপুট আউটপুট স্টেটমেন্ট। তাহলে কেন ফরম্যাটেড কথাটা বোঝা গেল, তাকে আমরা ফরম্যাটের কথাটা আমরা কি মিন করতে চাইছি ইনপুট আউটপুট ফাংশনের মধ্যে, যে হোয়াই ফরম্যাটেড বোঝা গেল। মানে ফরম্যাট মানে স্যার যার জন্য যেটা অ্যাপ্লিকেবল তাকে সেটাই ব্যবহার করতে হবে, এটা তো ফরম্যাট বলছে। হ্যাঁ, মানে ফরম্যাট স্ট্রিংটাকে আমাকে স্পেসিফাই করতে হচ্ছে, আমাকে ফরম্যাট স্ট্রিংটাকে আমাকে স্পেসিফাই করতে হচ্ছে। যেমন %d আমাকে লিখতে হচ্ছে, বা কোথাও হয়তো আমাকে f লিখতে হতে পারে, ইনপুট নেওয়ার জন্য হতে পারে বা ডিসপ্লে করার জন্য হতে পারে। তাহলে যে ইনপুট আউটপুট ফাংশনে বা যে ইনপুট আউটপুট স্টেটমেন্টে আমরা কোনো ফরম্যাট স্ট্রিংকে স্পেসিফাই করে আমরা ইনপুট নিতে পারি বা ডিসপ্লে করতে পারি, তখন সেই ইনপুট আউটপুট স্টেটমেন্টটাকে আমরা বলছি ফরম্যাটেড ইনপুট আউটপুট স্টেটমেন্ট। ওকে, যেমন তার এক্সাম্পল কি, তাহলে ফরম্যাটেড ইনপুট আউটপুট স্টেটমেন্টে তোমার এক্সাম্পল কি হলো, প্রিন্টএফ আর স্ক্যানএফ, তাই তো? তাহলে ফরম্যাটেড ইনপুট আউটপুট স্টেটমেন্টের এক্সাম্পল কি হলো, তার এক্সাম্পলটা হচ্ছে প্রিন্টএফ ফাংশন বা প্রিন্টএফ স্টেটমেন্ট, আর হচ্ছে তোমার স্ক্যানএফ স্টেটমেন্ট। এবার চলে আসবো আমরা আনফরম্যাটেড ইনপুট আউটপুট ফাংশনে বা স্টেটমেন্টে। কাকে বলা হয় বলো তো আনফরম্যাটেড ইনপুট আউটপুট স্টেটমেন্ট? বলো তো, তার রিভার্স বলো, কাকে বলা হয় বলো? বা যেগুলো আমরা লিখলাম ওই গোটো মোটো, ওগুলো কি আনফরম্যাট বলে, কোনো ফরম্যাট ছাড়া? না দেখো, আবার কিন্তু তুমি কনসেপ্ট থেকে ছড়ে চলে আসছো। আমরা কিন্তু বলছি ইনপুট আউটপুট স্টেটমেন্ট, আমি কি গোটো দিয়ে কোনো ইনপুট আউটপুট নিতে পারি? ও না না, তাহলে আমাকে ভাবতে হবে যে এমন কিছু ইনপুট আউটপুট ফাংশন তার মানে আছে স্যার,
যে ইনপুট আউটপুট ফাংশন দিয়ে ইনপুট নেওয়া বা ডিসপ্লে করতে আমাকে কোনো ফরম্যাট স্ট্রিং মেনশন করতে হয় না, দ্যাট ইজ তো আনফরম্যাটেড, দ্যাট ইজ আনফরম্যাটেড। তাহলে যে ইনপুট আউটপুট স্টেটমেন্টে আমি ইনপুট নিতে পারি বা যে ইনপুট আউটপুট স্টেটমেন্ট দিয়ে আমি হয়তো আউটপুটকে ডিসপ্লে করতে পারি, কিন্তু সেই ইনপুট আউটপুট স্টেটমেন্টের ক্ষেত্রে আমার কোনো ফরম্যাট স্ট্রিং থাকে না, আমাকে পার্সেন্টেজ দিয়ে কিছু লিখতে হয় না। তো সেটা ছাড়া কেমন ধরনের ফাংশন বললেন, তার আবার নাম কি? এমন কি কোনো ফাংশন আছে যে আমি তার থ্রু দিয়েও আমরা ইনপুট আউটপুট নিতে পারি বা ইনপুট নিতে পারি বা ডিসপ্লে করতে পারি, কিন্তু তাকে স্পেসিফাই করার জন্য আমাকে কোনো ফরম্যাট স্ট্রিং মেনশন করতে হয় না? তার এক্সাম্পল হচ্ছে গেট ক্যার, আর আরেকটা এক্সাম্পল হচ্ছে পুট ক্যার। আবার একটা এক্সাম্পল বলছি, গেট এস, আর একটা হচ্ছে পুটেস। পুটেস কি কাজ করে বলবো এবার। গেট ক্যার ফাংশন কি করে না, একটা ইউজারের কাছ থেকে কোনো ক্যারেক্টারকে ইনপুট নিতে হেল্প করে, গেট ক্যার। আর পুট ক্যার দিয়ে আমরা কোনো আউটপুটকে ডিসপ্লে করতে পারি, কোনো ক্যারেক্টারকে আমরা ডিসপ্লে করতে পারি পুট ক্যার ফাংশন দিয়ে। আবার গেটেস ফাংশন দিয়ে আমি কোনো স্ট্রিংকে ইউজারের কাছ থেকে রিড করতে পারি বা ইনপুট নিতে পারি, আর পুটেস ফাংশন দিয়ে আমি কোনো স্ট্রিংকে ডিসপ্লে করতে পারি। তাহলে এই যে তোমার দেখো গেট ক্যার আর গেটেস তো তোমার কিন্তু ইনপুট ফাংশন, আর পুট ক্যার আর পুটেসটা কিন্তু তোমার হচ্ছে আউটপুট ফাংশন। কিন্তু এই ধরনের ইনপুট আউটপুট ফাংশনে আমরা কিন্তু কোথাও কোনো ফরম্যাট স্ট্রিংকে স্পেসিফাই করি না। আমি দেখাবো কেমন করে গেট ক্যার দিয়ে ইনপুট নিতে হয়, আমি দেখাবো কেমন করে পুট ক্যার দিয়ে ডিসপ্লে করতে হয়। আর গেটেস আর পুটেসের কিন্তু কনসেপ্টটাকে আমরা দেখাবো তোমার অ্যারের মধ্যে। আমরা অ্যারে যখন আমরা স্ট্রিং পড়বো, সেই স্ট্রিংয়ে গিয়ে আমরা গেটেস দিয়ে কী করে ইনপুট নিতে হয় আর পুটেস দিয়ে কী করে ইনপুট নিতে হয় সেটা আমরা দেখাবো। এখন বললে বুঝতে পারবে না, কারণ আমরা তখন অ্যারে শিখিনি। অ্যারে না শিখলে আমরা গেটেস বা পুটেসের কনসেপ্ট আমরা বুঝতে পারবো না, কিন্তু কাজটা বুঝতে পারছি যে গেটেস দিয়ে আমরা কোনো স্ট্রিংকে রিড করতে পারি বা ইনপুট নিতে পারি, আর পুটেস দিয়ে কোনো স্ট্রিংকে আমরা ডিসপ্লে করতে পারি। তো আমি এখন দেখাবো গেট ক্যার আর পুট ক্যার দিয়ে কীভাবে ইনপুট নেওয়া যায়, গেট ক্যার দিয়ে কী করে ইনপুট নেওয়া যায়, আর পুট ক্যার দিয়ে কী করে ডিসপ্লে করা যায়। একটা এক্সাম্পল গেট ক্যার অ্যান্ড পুট ক্যারের আমি একটা এক্সাম্পল নেব, একটার মধ্যেই দেখাবো, একটা প্রোগ্রামের মধ্যেই আমি দেখাবো গেট ক্যার অ্যান্ড পুট ক্যারের এক্সাম্পল, তার ইউজেস দেখাবো, ইউজটা কী। ধরে নাও আমার কাছে এখন একটা প্রোগ্রামিং করছি, ধরুন আমি একবারে অনলাইন কম্পাইলারই করি না, তাই না? একবারে অনলাইন কম্পাইলার করি, হ্যাঁ চলো হ্যাঁ স্যার। একবার আমরা অনলাইন কম্পাইলার করি। তাহলে গেট ক্যার আর পুট ক্যার ফাংশনের মানে স্পেশালাইজেশনস হচ্ছে যে স্যার আমরা গেট ক্যার দিয়ে শুধুমাত্র ক্যারেক্টারকে ইনপুট নিতে পারবো, শুধুমাত্র আমরা ক্যারেক্টারকে ইনপুট নিতে পারবো স্যার। কিন্তু স্যার আপনি তো বলেছিলেন স্ক্যানএফ ফাংশন তো একটা, তার থেকে দিয়েও তো ইনপুট নেওয়া যায়, কিন্তু স্ক্যানএফ ফাংশনটা হচ্ছে একটা ইউনিভার্সাল ফাংশন, ইউনিভার্সাল ইনপুট ফাংশন, কারণ তার হেল্প নিয়ে আমি কোনো ইন্টিজারকে ইনপুট নিতে পারি, আমি কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে ইনপুট নিতে পারি, আমি কোনো ক্যারেক্টারকে ইনপুট নিতে পারি, আমি কোনো স্ট্রিংকে ইনপুট নিতে পারি, আমি কোনো ডাবলকে ইনপুট নিতে পারি, সবাইকে দিতে পারি। কিন্তু গেট ক্যার শুধুমাত্র অনলি ফর টেকিং দ্য ক্যারেক্টার ভ্যালু ফ্রম দ্য ইউজার, আমি অনলি কোনো ক্যারেক্টারকে ইনপুট নিতে পারি তোমার গেট ক্যার দিয়ে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। তাহলে পরীক্ষায় আসে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গেট ক্যার অ্যান্ড স্ক্যানএফ ফাংশন। প্রথম ডিফারেন্সটা হচ্ছে যে স্যার গেট ক্যারটা হচ্ছে একটা আনফরম্যাটেড ইনপুট ফাংশন, আর স্ক্যানএফটা হচ্ছে একটা ফরম্যাটেড ইনপুট ফাংশন। ইনপুট নেওয়া হয় বলে ইনপুট ফাংশন, আর কেন ফরম্যাটেড না, আমাকে এখানে পার্সেন্টেজ ডি বা পার্সেন্টেজ এ আমাকে স্পেসিফাই করতে হয়, দ্যাট ইজ ফরম্যাটেড। আর গেট ক্যারটা হচ্ছে আমার একটা আনফরম্যাটেড ইনপুট ফাংশন, এখানে কিন্তু কোনো ফরম্যাট স্ট্রিং স্পেসিফাই করতে হয় না, ফার্স্ট ডিফারেন্স। সেকেন্ড ডিফারেন্সটা হচ্ছে যে স্ক্যানএফ ফাংশনের হেল্প নিয়ে আমরা ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল, স্ট্রিং সবাইকে ইনপুট নিতে পারি স্যার, কিন্তু গেট ক্যার ফাংশন দিয়ে আমরা অনলি কোনো ক্যারেক্টার ভ্যালুকে আমরা ইনপুট নিতে পারি, সেকেন্ড ডিফারেন্স। ওকে, সিমিলারলি তোমাকে বলতে পারে যে তাহলে পুট ক্যারের সাথে তোমার প্রিন্টএফ ফাংশনে কি ডিফারেন্স, পুট ক্যার ভার্সেস প্রিন্টএফ। না, পুট ক্যার ফাংশনটা হচ্ছে একটা আউটপুট ফাংশন, কারণ পুট ক্যার ফাংশন দিয়ে আমরা কোনো ক্যারেক্টারকে ডিসপ্লে করতে পারি, আবার প্রিন্টএফটা হচ্ছে একটা আউটপুট ফাংশন, কারণ প্রিন্টএফ ফাংশন দিয়ে আমরা কোনো আউটপুটকে ডিসপ্লে করতে পারি, কিন্তু প্রিন্টএফ ফাংশন দিয়ে আমরা সমস্ত টাইপের ভ্যালুকে ডিসপ্লে করতে পারি, ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল, স্ট্রিং সবাইকে। কিন্তু পুটক্যার দিয়ে কিন্তু আমরা সবাইকে করতে পারি না, পুটক্যার কিন্তু শুধুমাত্র এ বলছে যে আমি শুধুমাত্র কিন্তু একটাকেই আমি ডিসপ্লে করতে পারি, আমি শুধুমাত্র ক্যারেক্টার টাইপের কোনো ভ্যালুকেই ডিসপ্লে করতে পারি, বাকিদেরকে আমি করতে পারি না। তো দ্যাট ইজ দ্য ডিফারেন্স। আর পুটক্যারটা হচ্ছে আমাদের আনফরম্যাটেড আউটপুট ফাংশন, আর প্রিন্টএফটা হচ্ছে আমাদের ফরম্যাটেড আউটপুট ফাংশন। ঠিক আছে, এবার আমরা এক্সাম্পলটা দেখবো, কোডিংটা দেখবো, কোডটা দেখবো কীভাবে আমরা কাজ করে আমার গেট ক্যার আর পুট ক্যার। ধরুন আমার এখানে অনলাইন কম্পাইলার দিয়ে কাজটা দেখাচ্ছি। ধরুন আমার কাছে একটা ক্যারেক্টার ভেরিয়েবল আছে,
ক্যারেক্টার একটা ভেরিয়েবল আছে, আমার তো ক্যারেক্টারকে আমার ইনপুট নিতে হবে বা ডিসপ্লে করতে হবে। ক্যারেক্টার সি বলে একটা ভেরিয়েবলকে আমি এবার ইনপুট নেওয়া দেখাবো। ঠিক আছে, আমি ক্যারেক্টার সিটাকে ইনপুট নেওয়ার জন্য আমি এখানে প্রিন্টএফ করলাম, প্রিন্টএফ করে বলছি যে এন্টার এ ক্যারেক্টার, এন্টার এ ক্যারেক্টার, এন্টার এ স্যার ক্যারেক্টার। এফ করেনি। বলো। এফ পড়েনি, হ্যাঁ এফ পড়েনি, ঠিক বলেছো। প্রিন্টএফের মধ্যে আমি এখানে লিখছি এন্টার এ ক্যারেক্টার সেমিক্লোন, তাকে আমরা স্ক্যান করছি। আমি এখন স্ক্যানএফ দিয়ে ফার্স্ট ইনপুট নেওয়াটা দেখাই, তারপরে আমি গেট ক্যার দিয়ে ইনপুট নেওয়া দেখাবো। হ্যাঁ, স্ক্যানএফের মধ্যে আমরা কী করছি, পার্সেন্টেজ সি আমাকে লিখতেই হবে। তুমি যদি ভাবো যে স্যার আমি পার্সেন্টেজ সিটা না লিখে আমি শুধুমাত্র অ্যাম্পারসেন্ট সি করে দেবো, আমার কিন্তু ইনপুট নেওয়া যাবে না, আমি কিন্তু আমাকে এরার দেখাবে, কম্পাইলেশন এরার দেখাবে, তাই না? ইনপুট নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো তুমি কোডটাকে রান করো, তোমার কিন্তু দেখো একটা ইনপুট নেবে, জাস্ট একটা ইনপুট তোমাকে চাইবে, এন্টার এ ক্যারেক্টার, তুমি একটা ইনপুট দেবে, তাকে তোমাকে সি এর মধ্যে স্টোর হবে। তুমি কোনো আউটপুট দেখতে পাবে না, কারণ তুমি তো কোনো কিছু ডিসপ্লে করোনি। আমি ধরো একটা কোডটাকে ধরো রান করছি, দেখো আমাকে বলছে এন্টার এ ক্যারেক্টার, আমি ধরো ক্যারেক্টার এন্টার করলাম এক্স। কাকে বলছে না ক্যারেক্টার? আমার ধরো যত অ্যালফাবেট আছে তোমার সব একটা ক্যারেক্টার, কিন্তু সিঙ্গেল ক্যারেক্টার। ক্যারেক্টার মানে কিন্তু সিঙ্গেল। তোমার নাম ধরে নাও হয়তো, তোমার নামটা ধরে নাও হয়তো আশিক, তো এটা কিন্তু একটা ক্যারেক্টার, এসটা কিন্তু একটা ক্যারেক্টার, ইন্ডিভিজুয়াল কিন্তু, ইন্ডিভিজুয়াল কিন্তু ক্যারেক্টার। আর একসঙ্গে তোমার নামটা হচ্ছে একটা স্ট্রিং, তাই না? তো আমাকে বলেছে এন্টার এ ক্যারেক্টার, আমি ধরো এক্স দিলাম, যে এবার এন্টার প্রেস করলাম, দেখো কিছুই হচ্ছে না, বেরিয়ে চলে গেল। কেন কি, তোমার কিন্তু এক্সটা কিন্তু এখন স্টোর আছে কোথায়, সি এর মধ্যে, সিটা কোথায় আছে, মেমোরিতে। কোথায় মেমোরিতে তোমার কতটা স্পেস নিয়েছে না, 1 বাইট স্পেস নিয়ে বসে আছে। এবার ধরো আমি কী করছি, আমি এবার ধরো নাও তুমি যেটাকে ইনপুট দিলে আমি তাকে এবার ডিসপ্লে করব। প্রিন্টএফ পার্সেন্টেজ, আমাকে দেখো ডিসপ্লে করতে কিন্তু পার্সেন্টেজ সি আবার লিখতে হচ্ছে, কমা দিয়ে সি। তাহলে পার্সেন্টেজ সিটা হচ্ছে আমার ফরম্যাট স্পেসিফায়ার, আর শুধু সিটা হচ্ছে কিন্তু আমার ভেরিয়েবলের নাম, যার মধ্যে আমি ইনপুটটাকে স্টোর করছি। ঠিক আছে, এবার কিন্তু আমার একটা আউটপুট দেখাবে, তো আমি রান করছি কোডটাকে, এন্টারে আমাকে কোথায় দেখো একটা ভুল করি, সেমিক্লোন দিইনি, সেমিক্লোন দিই তার মানে একটা সিনট্যাক্স এরার, একটা সিনট্যাক্স এরার, সেমিক্লোন দিইনি বলে সেমিক্লোন দিলাম। কোডটাকে আবার রান করছি, আমাকে দেখাচ্ছে এন্টারে ক্যারেক্টার, আমি ক্যারেক্টার ইনপুট দিলাম ভি, ভি দিলাম, দিয়ে এন্টার প্রেস করলাম, দেখো আমাকে ভিটাকে আবার ডিসপ্লে করছে, তাই তো করেছি। আমি স্ক্যান করলাম সি এর মধ্যে, স্ক্যান করলাম, স্ক্যান করে আবার দেখো কী করলাম, প্রিন্টএফ করে আবার সি এর মানটাকে ডিসপ্লে করে দিয়েছি, আমাকে ভি দেখাচ্ছে, ভি ইনপুট দিয়েছে, আমাকে ভি দেখাচ্ছে। এবার এই কাজটাকে আমরা করছি কার হেল্প নিয়ে না, গেট ক্যার আর পুট ক্যারের হেল্প নিয়ে। ক্যারেক্টার সি, এন্টারে ক্যারেক্টার, আমি এখন গেট ক্যার আর পুট ক্যার দিয়ে কী করে কাজটা করা হয় দেখো। আমি তখন লিখছি সি ইজ ইকুয়াল টু গেট ক্যার ফাংশনকে কল করলাম, সি ইজ ইকুয়াল টু গেট ক্যার। এবার দেখো লিখছি পুট ক্যার, পুট ক্যার সি। ওকে, তোমাকে বললাম যে একটা ক্যারেক্টারকে এন্টার করো, তুমি একটা ক্যারেক্টার এন্টার ধরো করলে হয়তো এক্স, সেই এক্সটাকে আমি কার মধ্যে রাখছি, দেখো গেট ক্যার ফাংশন কী করছে, তোমার কাছ থেকে কিন্তু ক্যারেক্টারটাকে নিচ্ছে, নেওয়ার পর তাকে নিয়ে কার মধ্যে স্টোর করছে, সি এর মধ্যে। তুমি এখন কী করেছো, তাহলে সি এর মধ্যে তোমার এখন সে ওটা আছে, তুমি যাকে ইনপুট দিয়েছো এক্স বা ওয়াই বা জেড যা দিয়েছো, তুমি যা দিয়েছো তাকে এখন দেখো ডিসপ্লে করছে কী করে, পুট ক্যার সি করে দিচ্ছি, মানে তখন সি এর মধ্যে তোমার যে ক্যারেক্টারটা আছে তাকে তুমি এখানে কী করছি, ডিসপ্লে করে দিচ্ছি। এবার দেখো কোডটাকে রান করছি, এন্টারে ক্যারেক্টার, ধরো হয়তো আমি জেড দিলাম, জেড, দেখো এন্টার প্রেস করলাম, দেখাচ্ছি তোমাকে জেডটাকে। তাহলে পারছি তো আমরা নিতে, গেট ক্যার আর পুট ক্যার দিয়ে কীভাবে কাজ করছে বুঝতে পারছো সবাই? তাহলে আমি কি গেট ক্যার ফাংশনের মধ্যে আমি কি কোথাও পার্সেন্টেজ সি লিখেছি না কোনো ফরম্যাট স্ট্রিং লিখেছি, লিখেছি কি না, দেখো লিখিনি। আবার পুট ক্যার, হ্যাঁ স্যার বলছিলাম স্যার গেট ক্যারেক্টার লিখে এন্টারে ক্যারেক্টার ওটা লিখলে হবে না? না, গেট ক্যার, গেট ক্যার দিয়ে তো আমি তো ইনপুট দেবো, আমার এই প্রিন্টে এটা তোমার লেখার উদ্দেশ্যটা কি না, তোমাকে আমি প্রম্পট করছি যে তুমি একটা ক্যারেক্টারকে ইনপুট দাও, তোমাকে বলছি আমি, তুমি এটা না লিখতেই পার না, গেট ক্যার আমি তো ইনপুট নেবো, আমার তো মেসেজ, তো এন্টার ক্যারেক্টার তোমার একটা মেসেজ, তুমি ধরো দিলে না, ধরো না তুমি ধরো দাওনি, এবার তুমি ধরো রান করো কোডটাকে, দেখো তোমার কিন্তু রান হয়েছে কোডটা। এবার তোমার দেখো তোমার কিন্তু কেউ বলছে না যে এন্টার ক্যারেক্টার, তুমি তখন কেউ বলছে না, তুমি তো বলার কোনো কাজ তুমি করোনি, তুমি এখন ধরো এক্সটাকে ইনপুট দিয়ে দিলে, দিয়ে এন্টার প্রেস করে দেখো তোমাকে এক্স, দেখো এক্স দেওয়ার পর তোমাকে এক্স দেখাচ্ছে, তাই না? তাহলে বোঝা গেল যে আমার প্রিন্টএফটা কিন্তু কোনো ভাইটাল কাজ করছে না এখানে, তোমাকে জাস্ট প্রম্পট করছে একটা এন্টারের ক্যারেক্টার, তাই না? তুমি ধরো এটিএমে গেছো, তুমি কার্ডটাকে ঢুকিয়ে এবার চুপচাপ বসে দাঁড়িয়ে আছো, তোমাকে তো কেউ বলছে না যে যে প্লিজ এন্টার এ ভ্যালিড পাসওয়ার্ড বা প্লিজ এন্টার এ পাসওয়ার্ড। তাহলে ওই এন্টারে পাসওয়ার্ড বলাটা কিন্তু এটা তোমার প্রম্পট করছে তোমাকে, তোমাকে যদি কেউ প্রম্পট না করে তুমি কিন্তু সারাদিন কিন্তু তুমি এখানে দাঁড়িয়েই আছো, কারণ তুমি বুঝতে পারছো না যে কখন তুমি পাসওয়ার্ডটা দেবে,
তাই না? হ্যাঁ স্যার, না স্যার আমি সেটা বলছিলাম না, হ্যাঁ বলছি স্যার প্রিন্টএফ দিয়ে যে আপনি যে মেসেজটাকে শো করেছেন ওটা কি হ্যাঁ, স্যার পুট ক্যাট দিয়ে শো করা যাবে না মেসেজটাকে? পুট ক্যাট দিয়ে তো আমি কোনো ক্যারেক্টারকে শো করতে পারি, পুট ক্যাট দিয়ে তো আমি আচ্ছা কোনো স্যার, ক্যারেক্টারকে হ্যাঁ শো ওটাই করতে পারি, ওটাই তাই না? বলছিলাম, হ্যাঁ ধরো না, ওটাই, ধরুন হ্যাঁ তুমি ওটাই ধরে নাও বলছিলাম। তোমার কোশ্চেন তুমি ওটা আসলে দেখো স্ট্রিং, পেয়ে যাচ্ছ, সমস্যা দেখো। ওটা ওটা স্ট্রিং স্ট্রিং, হয়ে গেল না ওটা স্যার। হ্যাঁ, স্ট্রিং হয়ে যাবে স্যার, তখন ওটা ওটা কি স্ট্রিং হয়ে স্ট্রিং যাবে। হয়ে যাবে না? ধরুন আমি তুমি ধরো লিখতে হবে, ধরুন হ্যাঁ স্যার। হয়তো তুমি হয়তো লিখতে হবে পুট ক্যার, পুট ক্যার লেখার পর তুমি ধরো এখানে হয়তো একটা কোনো লিখছো এন্টার এ ক্যারেক্টার, এন্টার এ ক্যারেক্টার, ওকে, এন্টার এ ক্যারেক্টার লিখছো, সেমিকোলন। এবার দেখো তুমি এটাকে রান করো, তুমি এটাকে রান করো কোডটাকে, কি লিখতে কি দেখো দেখাচ্ছে তোমাকে, দেখো হ্যাঁ এটা দেখাচ্ছে, এটা এটা দেখাচ্ছে স্বাভাবিক, কারণ তুমি এবার ধরো নাও তুমি হয়তো এখানে পুট ক্যার না লিখে ধরো নাও তুমি এখানে লিখেছো ধরো নাও পুটেস, তুমি এখানে লিখেছো ধরো নাও পুটেস, ঠিক আছে? এক মিনিট, আমার কোডটা এখন রান করছে, স্টপ করতে হবে, হ্যাঁ। এবার তুমি ধরো নাও এখানে পুটেস লিখেছো, পুট এস, ঠিক আছে? দেখো এবার দেখো কোডটাকে রান করছি, করেছে? হ্যাঁ তাহলে এন্টারে ক্যারেক্টার তো আমার এটা তো আমার একটা স্ট্রিং, এর মধ্যে অনেকগুলো ক্যারেক্টার আছে, তাই না? হ্যাঁ স্যার তো এখন দেখো তোমার পুটেস করে দেখো এন্টারে ক্যারেক্টার, তোমাকে তুমি তুমি ধরো একবার এটা ওটা এফ স্ট্রিং স্যার। দিলে, এটা একটা স্ট্রিং, এফ দিলে এন্টার প্রেস করলাম, দেখো তোমাকে এফটা ডিসপ্লে করছে, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে? এটা কিন্তু পুটেসের একটা কাজ, তাই না? তাহলে পুটেস দিয়ে আমরা কোনো স্ট্রিংকে যে ডিসপ্লে করতে পারি তো বলেছিলাম, তো সেটা আমরা দেখলাম এখানে হ্যাঁ স্যার। ভেরিফাই করে দেখলাম, হ্যাঁ তাই না? ওকে, তো আমরা তাহলে গেট গেট ক্যার আর পুট ক্যারের কাজটা সবাই বুঝতে পারলাম। গেট ক্যার আর পুট ক্যার দিয়ে কী কাজ করা যায় কত তখন ইজি থাকো, তাও না? তার মানে আমরা দেখো মানে বুঝতে পারছি যে তার মানে স্যার যখনই কোনো ক্যারেক্টার রিলেটেড যখন কোনো কাজকর্ম আসবে তখন তো স্যার আমাদের প্রিন্ট টেপ স্ক্যানএপকে ইউজ করার কোনো দরকার নেই, না দরকার নেই। ইউজ করলে কাজটা হবে না তা নয়, ইউজ করলে তুমি কাজটা করতে পারবে। তাহলে তুমি যখন স্পেশালাইজ তোমার কাছে ফাংশন চলে এসছে, ক্যারেক্টারের জন্য তোমার কাছে চলে এসছে গেট ক্যার পুট ক্যার, স্ট্রিংয়ের জন্য তোমার কাছে চলে এসছে গেট এস পুট এস, আর বাকি সমস্ত নাম্বারের ক্ষেত্রে তখন তুমি ইউজ করছো ওই প্রিন্টএফ স্ক্যানএপকে, তাই না? তাহলে আমরা প্রিন্টএফ স্ক্যানএপ ছাড়াও কিন্তু আমাদের সি প্রোগ্রামিংয়ে আরও দুটো ফাংশন বা আরও চারটে ফাংশন আছে যাদেরকে আমরা ফরম্যাটেড ইনপুট ফাংশন বলতে পারি বা আনফরম্যাটেড ইনপুট ফাংশন বলতে পারি। ওকে, তাহলে এখন আমাকে বলো, এখন আমি কিছু দুটো অ্যাকশন কি করব স্যার? হ্যাঁ, স্যার আমাদের স্যার আবার ক্লাস স্টার্ট হবে স্যার এফটিপি। ও এফটিপি ক্লাস স্টার্ট হবে, বেশ, হ্যাঁ বলো। বলছি দুটো অ্যাকশন কি করে বলা যাবে স্যার, ফরম্যাটেড বা আনফরম্যাটেড? হ্যাঁ, এই যে আমি তোমার এখানে ইউজ করেছি, দেখো আমাদের আমি এখানে দেখো তোমার সবই দেখো ইউজ করেছি কিসের, আনফরম্যাটেড ইনপুট আউটপুট ফাংশন ইউজ করেছি, তাই তো? আনফরম্যাটেড ইনপুট আউটপুট ফাংশন ব্যবহার করেছি। ওকে, তা আমি তো তোমার কোনো প্রোগ্রামে তোমার মানে এরকম থাকতে পারে যে আমি হয়তো তোমার পুটেজ দিয়ে বললাম যে এন্টারে ক্যারেক্টার না বলে আমি তো তোমার এটাও বলতে পারতাম যে এন্টারে নাম্বার, এন্টারে ইন্টিজার নাম্বার বলতে পারছো, তাই না? এন্টারে ইন্টিজার নাম্বার, তাই তো? আর তাকে ধরুন আমি তাকে তো আর গেট ক্যার দিয়ে ইনপুট নিতে পারবো না, তাই না? তাকে আমাকে কী দিয়ে ইনপুট নিতে হবে? স্ক্যানএপ দিয়ে, তাই না? স্ক্যানএপ দিয়ে আমি এখন ধরুন স্ক্যানএপ দিয়ে ইনপুট নিচ্ছি, স্ক্যানএপ পার্সেন্টেজ ডি, ওকে, অ্যাম্পারসেন্ট আমরা কি লিখবো এখানে, সি, অ্যাম্পারসেন্ট সি। কিন্তু আমাকে সি লিখলে হবে না, ক্যারেক্টার সি লিখলে হবে না, আমাকে কী লিখতে হবে, ইন্টিজার সি লিখতে হবে, ইন্টিজার সি লিখতে হবে। এবার আমি ধরো তোমার স্ক্যান করা হয়ে গেল, আমি এখন ধরো এটাকে ডিসপ্লে করবো, সি এর মানটাকে ডিসপ্লে করবো, আমি তো আর তোমার পুট ক্যার দিয়ে তো ডিসপ্লে করতে পারবো না, কারণ পুট ক্যার দিয়ে কোনো ক্যারেক্টারকে ডিসপ্লে করা যায়, আমার সিটা কি একটা ইন্টিজার নাম্বার, তাকে আমাকে আবার প্রিন্টএফ দিয়ে ডিসপ্লে করতে হবে। আমি দেখো প্রিন্টএফ দিয়ে আবার জায়গায় ডিসপ্লে করছি, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি দিয়ে আমি কমা দিয়ে এখানে কি লিখছি, সি, ঠিক আছে, সেমিক্লোন। এবার কোটাকে রান করো, এন্টার ইন্টিজার নাম্বার 10 দিলাম বা 43 দিলাম, এন্টার প্রেস করলাম, দেখো আমার দেখাচ্ছে 43, তাই না? তাহলে আমি পুটেসের ভেতরে যে আমাকে সবসময় স্ট্রিং নেওয়ার জন্য বলতো তা তো কোনো মানে নেই, তাই না? আমি পুটেস ফাংশনটাকে কাজে লাগিয়ে আমি ডিসপ্লে করতে পারি, আমি যা খুশি ডিসপ্লে করতে পারি, যা খুশি। আমি তাকে হেল্প নিয়ে আমি পুটেস দিয়ে আমি কিন্তু একটা ইন্টিজারকে ইনপুট নেওয়ার জন্য কিন্তু বলতে পারি, তাই না? আমি পুটেসকে দিয়ে আমি কোনো ইন্টিজার নাম্বারকে ইনপুট নিতে আমরা বলতে পারি। ওকে, তো আমরা এবার এটা জাস্ট একটা ব্রিফ দেখে নেবো, জাস্ট 2 মিনিট নেবো আমি আর। তাহলে আমাকে বলো যে ফরম্যাটেড ইনপুট ফাংশনের এক্সাম্পল কি হলো, বলো। প্রিন্টএফ স্ক্যান। এই প্রিন্টএফ কোত্থেকে আসছে, আমি কি লিখেছি এখানে, কি লিখেছি, স্ক্যান। তাহলে স্ক্যানএফ, আর কি, আর কিছু নয়, তাই না? নাম্বার 2, আমাকে বলো আনফরম্যাটেড ইনপুট ফাংশনের নাম কি? গেট কেয়ার আর গেট এস। গেট কেয়ার আর গেট এস, ঠিক আছে, গেট কেয়ার আর গেট এস। ওকে, নাম্বার 3,
আর আমাকে বলো ফরম্যাটেড আউটপুট ফাংশনের নাম কি? প্রিন্টএফ। প্রিন্টএফ। বেশ, প্রিন্টএফ, ভেরি গুড। প্রিন্টএফ, প্রিন্টএফ। আর আমাকে বলো আনফরম্যাটেড আউটপুট ফাংশন। পুটেস, পুট কেয়ার আর পুটেস। পুটক্যার আর পুটেস। ওকে, পুটক্যার আর পুটেস। পুটক্যার আর হচ্ছে পুট এস। তাহলে আমাদের ইনপুট আউটপুট ফাংশন বোঝা গেল। তাহলে তার ক্লাসিফিকেশনস করেছিলাম ফরম্যাটেড ইনপুট আউটপুট আর হচ্ছে আনফরম্যাটেড ইনপুট আউটপুট। আবার আমি ফরম্যাটেড ইনপুট আউটপুটকে আমি তোমার দুটোকে ভাগ করলাম, একটা হচ্ছে ফরম্যাটেড ইনপুট ফাংশন, একটা হচ্ছে ফরম্যাটেড আউটপুট ফাংশন। ঠিক আছে? আবার আনফরম্যাটেড ইনপুট আউটপুট ফাংশন তোমার দুটোকে ভাগ করেছি, একটা হচ্ছে আনফরম্যাটেড ইনপুট ফাংশন, একটা হচ্ছে আনফরম্যাটেড আউটপুট ফাংশন। তার এক্সাম্পল সব দেখলাম আমরা। এটা কিন্তু আমাদের জিস্ট, এটা কিন্তু আমাদের জিস্ট কিন্তু আজকের টপিকের। ঠিক আছে? তাহলে সবার ইন্টারেস্ট লেগেছে আজকের ক্লাসটা? হ্যাঁ, সবাই ইন্টারেস্ট লেগেছে? হ্যাঁ, স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। স্যার স্টেটমেন্টের সাথে এটা কোনো রিলেটেড, কেমন করে রিলেটেড বলবেন একটু? স্টেটমেন্ট যেগুলো করলাম আমরা এতগুলো। তাহলে এই যে তুমি যে স্ক্যান অ্যাপ্লিকেশন, এটা স্টেটমেন্ট তো। ও হ্যাঁ তাহলে এই তুমি গেট ক্যাল লিখে, এটা স্টেটমেন্ট তো। এই যে প্রিন্টএফ লিখে, এটা স্টেটমেন্ট তো, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এটা তো স্টেটমেন্ট। আমি এখানে স্টেটমেন্টও বলতে পারি। আর যেহেতু স্ক্যানএপ আর প্রিন্টএফকে আমরা সব থেকে পপুলার হচ্ছে ফাংশন হিসেবে চেনা, একে আমরা ফাংশনও বলি অনেক সময়, তাই না? গেট ক্যার ফাংশন। কারণ দেখো ফাংশন কাকে বলি, যার পরে একটা ওপেনিং ব্র্যাকেট থাকবে আর ক্লোজিং ব্র্যাকেট থাকবে না, এরকম ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং থাকবে, তাকে আমরা এটাকে ফাংশন কল সিম্বল বলা হয়। আচ্ছা। এটাকে ফাংশন সিম্বল বলা হয়। ঠিক আছে? In তাহলে C? এর মানে হচ্ছে সিতে, হ্যাঁ, এটা মানে কিন্তু ফাংশন হবে। আর্গুমেন্ট বলা যেতে পারে, এটা আমি হ্যাঁ, এখানে আমরা আর্গুমেন্ট দিতে পারি, এই ভেতরে আমরা আর্গুমেন্ট পাস করতে পারি। ঠিক আছে? এই ভেতরে আমরা আর্গুমেন্ট পাস করি। এখন আর্গুমেন্ট বুঝবে না, পরে আমি বলবো ফাংশন যখন আসবো আমি তখন আর্গুমেন্ট বলবো। ঠিক আছে? বাকিদের জন্য বলছি। তো আমরা এটাকে ফাংশন কল সিম্বল বলি, যার পরে ওপেনিং ব্র্যাকেট থাকবে, ক্লোজিং ব্র্যাকেট থাকবে, তা কিন্তু তোমরা অনেকটা কিন্তু তাকে তোমরা ফাংশন বলে ডাকতে পারো, অনেকটা। কিন্তু তখন আবার ভ্যারিয়েশনস আছে যে স্যার তার মানে তো ইফের পরে তো স্যার ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট থাকে, তাহলে স্যার ইফটা কি ফাংশন না? ঠিক আছে? দ্যাট ইজ দ্য ভ্যারিয়েশন। এটা কিন্তু স্টেটমেন্ট, সিলেকশন স্টেটমেন্ট। ঠিক আছে? কিন্তু প্রিন্টএফের পর দেখো ওপেনিং ক্লোজিং আছে, তার মানে কিন্তু প্রিন্টএফ কিন্তু ফাংশন বা স্টেটমেন্ট। ওকে, তো যাই হোক, ঠিক আছে। তো আজকে আমরা তাহলে ক্লাস শেষ করছি। আমি ক্লাস স্যার ওগুলো বলে দিন স্যার, এই যে বললাম ওই একটা অ্যালগরিদম। বেশ, যাদের ক্লাস আছে তারা লিভ করে যাও, যাদের ক্লাস আছে তারা লিভ করে যাও। তোমরা